দেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড পরিস্থিতি আবার নতুন করে গোটা বিশ্বব্যাপী খারাপ হতে শুরু করেছে। প্রতিবেশী দেশ ভারতে ইতিমধ্যে একদিন আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। বাংলাদেশেও গত বছর যে বছরটিকে আমরা সবচেয়ে ভয়াবহ মনে করেছিলাম, সেই বছরও দিনে যতটা আক্রান্ত হয়েছে, এই বছরটিতে যে বছরটি আশার বছর হিসেবে বিবেচনা করা হয়েছে বিশেষ করে ভ্যাকসিনের কারণে, সেই বছর এখন দেখা যাচ্ছে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং গত বছরের তুলনায় তো অবশ্যই বেশি। ভ্যাকসিন আছে, ভ্যাকসিন নিয়ে এখনো নানা রকমের সংকটের কথা আমরা শুনতে পাচ্ছি যে সবাই ভ্যাকসিন ঠিকঠাক মতো পাবেন কিনা, যেখান থেকে ভ্যাকসিন আনা হচ্ছে সেরাম ইনস্টিটিউট, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পাওয়া যাবে কিনা শেষ পর্যন্ত। আমরা জানি যে সরকার অন্যান্য জায়গা থেকে ভ্যাকসিন আনবার জন্য নানা রকমের চেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে সেটিও একটা নতুন করে প্রশ্ন যে আসলে শেষ পর্যন্ত আমরা কতটা সামাল দিতে পারবো। পরিস্থিতি ইতিমধ্যে আমরা জানি যে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা যেমন বাড়তে শুরু করেছে। হসপিটালগুলো যেগুলো প্রায় কোভিড হসপিটাল ছিল, যারা কোভিড চিকিৎসা প্রায় বন্ধ করে দিয়েছিলেন, তারা আবার নতুন করে শুরু করেছেন। কোনো হসপিটালে এখন সেই অর্থে আর সিট নেই, আইসিইউতে সিট নেই এবং চিকিৎসা বেশ কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যেই সরকার এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে এবং লকডাউনের মধ্যেও এটা কতটা কড়াকড়ি হচ্ছে সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন দুদিনের অভিজ্ঞতার আলোকে তোলাই যেতে পারে। কিন্তু প্রশ্ন আছে যে এই এক সপ্তাহের লকডাউন দিয়ে আসলে পরিস্থিতি যে দিকে যাচ্ছে সেই দিকে যাওয়া থেকে কতটা বন্ধ করা সম্ভব হবে এবং শেষ পর্যন্ত আসলে কোভিডের সঙ্গে আমাদের অনেকেই বহুদিন ধরে বলছিলেন যে কোভিডের সঙ্গে আমাদের দীর্ঘকাল বসবাস করতে হবে, কিন্তু এভাবে কতকাল এই ধরনের লকডাউন, ছুটি বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসলে কতকাল বসবাস করতে হবে, সেই সব প্রশ্ন নিয়ে এখন নানা রকমের প্রশ্ন। কোভিড ও তার চরিত্র পাল্টে ফেলছে, কিন্তু মানুষ হিসেবে আমরা আসলে আমাদের চরিত্র কতটা পাল্টে ফেলতে পেরেছি সেটিও একটি বড় প্রশ্ন। কারণ গত বছর আমরা মোটামুটি হাত ধোয়ার অভ্যাস করেছিলাম, মাস্ক শুরুর দিকে কেউ কেউ পরছিলেন, ঘরে থাকছিলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছিলেন, কিন্তু এখন সবকিছুই প্রায় চিন্তার বাইরে চলে গেছে এবং আমাদের বিবেচনার মধ্যে এখন মাস্ক পরা, সামাজিক দূরত্ব, হাত ধোয়ার অভ্যাস এখন কতজনের আছে নিয়মিত, সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন তোলা যায়। যাই হোক, এইসব প্রশ্নের উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করবো। আজকের তৃতীয় মাত্রায় দুজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন কথা বলবার জন্য আমার সঙ্গে। ঢাকার উত্তরের বাসা থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক আলম, তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজের, এবং আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যথা বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর জোনায়েদ শফিক। স্বাগত আপনাদের দুইজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এবং বিশেষভাবে প্রথম অংশ নিচ্ছেন তৃতীয় মাত্রায়, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতি, আমি জানি যে চিকিৎসা নানান বিষয় নিয়ে আপনার অনেক কিছু বলবার আছে এবং আপনি দীর্ঘদিন ধরে কাজও করছেন কোভিডের চিকিৎসা নিয়ে, কিন্তু পরিস্থিতিটা আসলে আপনি কিরকম মনে হচ্ছে আপনার কাছে, এটা আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে দিলু ভাই, আমাকে আজকে প্রথমবার মতো তৃতীয় মাত্রায় অংশ নেওয়ার নিমন্ত্রণ দেওয়ার জন্য। বাংলাদেশের গত বছরের যে পরিস্থিতি আপনি একটু আগে বললেন যে গত বছর আমরা খুব খারাপ মনে করেছিলাম, সেটার চাইতে আসলে অনেক খারাপ ব্যবস্থা আমরা আছে। জানুয়ারি মাসেও আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা হয়তো পার পেয়ে গেছি, আমাদের দেশের লোকজন যেরকম কম আক্রান্ত হয়েছে, কম মৃত্যুর হার, তারপর টিকা চলে আসলো, সবার আগে আমরা টিকা পেলাম সাউথ এশিয়ার মধ্যে। কিন্তু তারপরেই জানি হঠাৎ করে কি একটা ভোল পাল্টে গেল সবকিছু। আমাদের দৃষ্টিতে, ডাক্তারদের দৃষ্টিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আসলে টিকা নেওয়ার পর মানুষের কাছে আত্মবিশ্বাস চলে এসছে যে আমরা টিকা নিয়ে ফেলেছি, আমাদের কোভিড হবে না। টিকা কিন্তু 17-18 কোটি দেশের মানুষের কতজন টিকা নিয়েছেন সে সংখ্যা তো খুব বেশি না। তা নেয় না, ইউর রাইট। কিন্তু আমরা তো সংক্রমণের হার যদি আপনি দেখেন যে মানচিত্রটা আজকে দেওয়া হয়েছে, সেখানে ঢাকা শহর সবচেয়ে বেশি, তারপর নরসিংদী, তারপর চিটাগং, তারপর হচ্ছে বরিশাল খুবই, জি। এই চারটা জায়গার মধ্যে যেখানে আসলে টিকা দেওয়া শুরু হয়েছে, মেনলি ঢাকা, চিটাগং এবং ঢাকার আশেপাশের এলাকায়, সেখানেই কিন্তু সংক্রমণের হার সবচেয়ে বেশি। এবং এখানের মানসিকতায় খুব সম্ভবত আপনার টিকা নেওয়ার পরে মাস্ক পরা ছেড়ে দিয়েছে, আপনি যেটা বলেন হাত ধোয়া ছেড়ে দিয়েছে, এবং সামাজিক দূরত্ব তো কখনোই ছিল না, ভালো ছিল না, সামাজিক দূরত্বটা কমে গিয়েছে খুব সম্ভবত সেই কারণে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হয়তো যে স্ট্রেন, যে আমরা মানে সাউথ আফ্রিকান, ব্রিটিশ, ইন্ডিয়ান স্ট্রেন, যেটা সেই স্ট্রেন গুলো এবং ব্রাজিলের স্ট্রেন চলে এসছে, সেই স্ট্রেন গুলো এসে এগুলো তো 70 থেকে 100 গুণ বেশি দ্রুত ছড়াচ্ছে এবং সেই জন্যই খুব সম্ভবত এত সংক্রমণের হার। প্রত্যেকটা ঘরে ঘরে এখন আপনি
দেখতে পাচ্ছেন? সো আপনার কি ধারণা এই ধারা অব্যাহত কতদিন থাকবে? খুবই উদ্বেগের বিষয়। এবং আমরা দেখলাম যে এখন চীনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে, যে চীন মোটামুটি ভাবে অনেকখানি নিয়ন্ত্রণ করে ফেলেছিল। এবং ইউরোপের তো অবস্থা কঠিন, ভারতের অবস্থা আমরা জানি, দিনেই লক্ষাধিক লোক আক্রান্ত হচ্ছে। সো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের ট্রেনটা ঊর্ধ্বমুখী এবং একটু অতিমাত্রায় ঊর্ধ্বমুখী? সো আপনার কাছে কি মনে হয় যে এটি এইভাবে কতদিন চলবে? এবং এই যে লকডাউন যেটি সরকার ঘোষণা করলো 7 দিনের, যদিও বলা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার আবার বিবেচনা করা হবে, কিন্তু এর আগে আমরা দেখেছি যে বিবেচনা করে করে বাড়ানো ধীর লয়, সেটি আসলে কতটা কার্যকর পদক্ষেপ বলে মনে হয়? কারণ এর থেকে আসলে মানুষ, আমরা নিজেরা বলছি বটে এবং মানছিও যে আমরা খুব অসচেতন জাতি হিসেবেই। তো এই অসচেতন জাতিকে সচেতন করবার ক্ষেত্রেই 7 দিন ধরে ধরে লকডাউন দিয়ে আসলে পরিস্থিতির উন্নতি ঘটানো যাবে কি না? এটা একটা আসলে বেশ কঠিন প্রশ্ন। এর উত্তরটা অবশ্য আপনি যেটা বলেছেন, উত্তর আপনার কথায় চলে এসেছে। আমরা একটা অসচেতন জাতি, আমাদের অসচেতনতা আসলে না ঠিক হলে এটা কখনোই ঠিক হবে না। এখন সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, এটা খুব সম্ভবত আরেকটু বাড়বে, সংক্রমণের হার হয়তো আরেকটু বাড়বে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা চেম্বারে দেখছি, প্রত্যেক বাসায় যখন রুগী দেখছি, যারা আসছে টেলিমেডিসিন, আমি টেলিমেডিসিন করি, একটা বাসায় প্রত্যেকটা ফ্যামিলি 3-4 জন করে পজিটিভ এবং 3-4 জনের সিমটম শুরু হয়েছে। এরকম ভাবে যেহেতু আমরা রুগী পাচ্ছি, আমার মনে হয় সংক্রমণের হার এখন যেরকম 10%-এর বেশি, হয়তো আরো 15%-এর উপরে চলে যাবে সংক্রমণের হার। আর যেটা বলছেন যে লকডাউনের কথা, লকডাউনের ব্যাপারটা হচ্ছে 7 দিন করে লকডাউন। দেখেন, লকডাউন দিয়ে 24 ঘন্টা যখন সময় দেওয়া হলো, ঢাকা শহর ছেড়ে সবাই চলে গেল। গতকাল রাত্রে আমার গুলশানের ইউনাইটেড থেকে 2 ঘন্টা লেগেছে উত্তরায় আসতে। রাস্তায় এত বেশি জাম ছিল, সব গাড়ি, সব ট্রাক, সব বাস উত্তরা থেকে টঙ্গী চলে যেত। বৃষ্টিও হয়েছিল অবশ্য, কিন্তু দ্যাট ওয়াজ সামথিং এলস। কিন্তু এত গাড়ি সাধারণত কখনোই 2 ঘন্টা লাগে না আসতে। তো ঢাকা ছেড়ে যদি সবাই চলে যায়, হয়তো অফিস ছুটি, 7 দিনের ছুটিতে বাড়ি চলে গেলাম, ঢাকা থেকে যেখানে ইনফেকশন সবচেয়ে বেশি, সেটা তো আরো চলে গেল বাইরে। এই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জাতি হিসাবে আমরা ছুটি প্রিয়, আমরা ছুটি পছন্দ করি, আমরা কাজ করতে চাই না, আমরা অলস। অবশ্যই আমরা চাই এখনো আরাম করতে, এবং আমরা বুঝতে চাই না যে আসলে আমাদের কি করা উচিত। আমাদের যে জিনিসটা দরকার ছিল সেটা ছিল খুব সম্ভবত কারফিউ দরকার ছিল। আসলে কারফিউ দিয়ে 7 দিন 10 দিন এরকম একটা কারফিউ মতো ব্যবস্থা করে কেউ কখন থেকে বের হবে না, শুধু সবাই ডাক্তাররা বা রুগীরা যারা জরুরি তারা বের হবে। এটা করে বোধহয় আমাদেরকে ঘরে আটকে রাখা দরকার ছিল। যদিও গরিব মানুষের অসুবিধা হতো, আবারও সেই সামাজিক ব্যবস্থা নিয়ে গতবার যেরকম প্রথম দিকে হয়েছিল, গরিব মানুষের খাবার পৌঁছানো, টাকা পৌঁছানো, ওরকম কিছু একটা ব্যবস্থা করে। ইটস ভেরি ডিফিকাল্ট সত্যি কথাই, কারণ সবাই দিন আনে দিন খায়। আমি জানি না আসলে আমাদের দেশে কেমন করে এটা আমরা আলটিমেটলি কন্ট্রোল করতে পারবো। আর কন্ট্রোল করতে হলে আপনাকে এটাকে ভাইরাসটাকে আগে রোধ করতে হবে, যেটা আমরা গতবার হয়েছিল। দোকানে দোকানে যখন রোগীরা জ্বর নিয়ে যারাই গেছে, তাদেরকে ফার্মেসি, যেহেতু বাংলাদেশে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাওয়া যায়, তাদের বেশিরভাগ দোকানদারই রোগীদেরকে আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন ধরাই দিত। এবং সেই কারণেই প্রথমেই তারা জ্বর কাশি হলেই আপনি যদি খোঁজ নেন, খুব বেশিরভাগ রোগীরই প্রাথমিকভাবে তারা বাসার চিকিৎসায় বা থেকে মুক্ত হয়ে গেছে। এবারও বোধহয় সেরকম আমাদেরকে নিজেদেরকে করতে হবে, খুব সম্ভবত প্রাথমিকভাবেই, যাতে রোগীদের জ্বর কাশি হলে, যদিও WHO এখন এটাকে ট্রায়াল ফেজে রেখেছে আইভারমেকটিন, যদি আমি আইভারমেকটিন সম্বন্ধে বেশি বলি, কিন্তু অনেক দেশে আইভারমেকটিন চলছে। খুব সম্ভবত আমাদেরকে আগে থেকেই টিকার পাশাপাশি, টিকার সঙ্গে আইভারমেকটিন কোনো সংঘাত নাই, টিকা দিতে সময় লাগবে, এই সময়টুকুতে যাতে আমরা আরো সংক্রমণের হার না বাড়ে, খুব সম্ভবত আমাদেরকে এরকম একটা ব্যবস্থা নিতে হবে। আমি আসবো সেই প্রসঙ্গে আপনার কাছে, সেই প্রসঙ্গে বিস্তারিত শুনতে আপনার কাছে আসবো আমি আবার। প্রফেসর জুনায়েদ শফিক, পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? এবং আপনি নিজে একজন চিকিৎসক এবং সামগ্রিকভাবে নানান ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত, একটি হসপিটাল পরিচালনার সঙ্গে যুক্ত সরাসরি। সো কি দেখছেন, কি বুঝছেন? আমার মতে গত বছরের থেকে এই বছরের অবস্থা আসলে খারাপ হচ্ছে। এর কারণটা কিছুটা প্রফেসর তারেক বলে দিয়েছে, যে আমাদের যে সামাজিক অবস্থানটা মেনটেন করা উচিত ছিল, প্লাস মাস্ক ব্যবহার করা উচিত ছিল টিকা নেওয়ার পর থেকে, এবং শীতকালে গত অক্টোবর নভেম্বর থেকে যখন সংক্রমণের হারটা কমে আসলো, আমরা সবাই ভেবে বসলাম যে আমাদের মনে হয় আর করোনা আমাদের দেশ থেকে চলে গেছে। তাতে এই বিভিন্ন রিসোর্টগুলিতে আমরা
কক্সবাজার বলেন, সিলেট বলেন, বিভিন্ন রিসোর্টে এত ভিড় হওয়া শুরু করলো, যেখান থেকে কিন্তু সংক্রমণগুলি চলে আসছিল। আর যে কয়দিন ছুটি ছিল, মাঝে ধরেন একদিন ছুটি থাকলে মাঝখানে যদি শুক্রবার থাকে, মাঝখানে ছুটি নিয়ে মানুষজন অনেক বাইরে চলে গিয়েছিল। তো এই রোগটার যে হারে এখন সংক্রমণ বাড়ছে, এবং আমার নিজের হাসপাতালে আমি দেখছি, আমার বেসিক্যালি 20 বেড কোভিড ইউনিট ছিল, আমি গত সপ্তাহে আরো 20 বেড চালু করেছি, 40 বেডই কিন্তু ফিলাম। আমার চালু করার সাথে সাথে ভর্তি হয়ে যাচ্ছে, এবং মিনিমাম 7-10 জন লাইনে থাকছে। সিট খালি হলে তখন তারা ভর্তি হবে। আমার মতে এখন থেকে আসলে একটু হোম ট্রিটমেন্ট শুরু করতে হবে। এইভাবে হসপিটালে কভার করতে পারবে না। যাদের অক্সিজেন প্রয়োজন হবে, গত বছর যেভাবে আমরা হোম ট্রিটমেন্ট শুরু করেছিলাম, আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন এবং অন্যান্য ওষুধ খেয়ে, ভিটামিন ডি, জিঙ্ক, একটা আমার মতে স্বাস্থ্য অধিদপ্তরের একটা গাইডলাইন করে দেওয়া উচিত যে এই পর্যন্ত অক্সিজেন স্যাচুরেশন বাসায় দেখেন, এর নিচে নামলে আপনি হসপিটালে যাবেন, তার আগে পর্যন্ত আপনি বাসায় ট্রিটমেন্ট নেন, দরকার অক্সিজেন জেনারেটর না। আমরা বলি যে 93, 92 দিকে আসলে অনেকটা হসপিটাল যাওয়া ভালো। আর কিছু কিছু রোগী আছে হয়তোবা এমনি ভালো আছে, বাসায় হয়তোবা নর্মাল ট্রিটমেন্ট নিলে, এই প্রোটোকল অনুযায়ী যে ট্রিটমেন্ট নেয়, তাহলে কিন্তু তারা সুস্থ হয়ে যাবে। এই জিনিসটা যদি করে যায়, তাহলে কিন্তু হসপিটালের উপর আমার মনে হয় প্রেশার পড়বে। এখন যে হারে প্রেশার পড়ছে হসপিটালের পক্ষে, এবং অক্সিজেন কোম্পানির পক্ষেও কিন্তু কিছুদিন পর অক্সিজেন ঠিক মতন সাপ্লাই দেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। সেটা এখন থেকে যদি আমরা একটা প্রুডেন্ট প্ল্যান না করি যে কিভাবে আমরা কি করবো, কোন রোগী হসপিটালে যাবে, কোন রোগী বাসায় ট্রিটমেন্ট হবে, এই জিনিসটা আমি একটা গাইডলাইন স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের অনেক চিকিৎসক আছে, ইনফেকশন ডিজিজের প্রফেসর তারেক আছে, আরো আছে, একটা কমিটি আছে, সবাই মিলে ডিসিশন দেওয়া উচিত যে কি অবস্থায় কি করা উচিত। এবং আরেকটা জিনিস আমি আপনার মাধ্যমে সাজেস্ট করতে চাই, আসলে ভেন্টিলেটরে গেলে তো এইসব রোগী আসলে ফেরত আসে না সহজে। আমাদের হাই ফ্লোর দরকার কিন্তু সবচেয়ে বেশি। আমার মতে হাই ফ্লো আসছে যদিও পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে হাই ফ্লো বাংলাদেশের সাপ্লাইয়ের মার্কেট। লোকাল যারা গত বছর ভেন্টিলেটর তৈরি করতে চেয়েছিল, যে আর্মির ডিএমটিএফ আছে অথবা ওয়ার্ল্ডকন অথবা অন্য যাদের এই টেকনোলজি আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে হাই ফ্লোটা একটু লোকালি যেন একটু মেট করা যায়। যদি এটা করা যায় তাহলে আমাদের জন্য অনেক বেটার হবে, এবং আমরা পাবো অনেক রুগীকে সার্ভ করতে পারবো। কারণ অনেক সময় হয় কি, রুগী অনেক, কিন্তু হাই ফ্লো হয়তো আমার 10টা, কিন্তু রুগী 40টা, সবাইকে দিতে গেলেও আমার মুশকিল হয়। সুতরাং যদি আরো হাই ফ্লো পাওয়া যায় এবং সাশ্রয়ী দামে যদি পাওয়া যায়, তাহলে রুগীদেরও কিছুটা উপকার হবে, প্লাস মানুষও বাঁচানো যাবে। তো আমি রিকোয়েস্ট করবো সরকারের হয়তো বুয়েটের রিকোয়েস্ট করবো যে তাদেরও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আছে, ফ্যাকাল্টি আছে, অথবা যারা পারবেন তারা যেন এই হাই ফ্লো মেশিনটা একটু তাড়াতাড়ি তৈরি করে মার্কেটে দিতে চেষ্টা করেন। এবং আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণদের বলবো যে আপনারা মুখোশ পরেন, ডিস্টেন্স মেনটেন করেন এবং সোশ্যালাইজেশন একদম কমিয়ে দেন। তাহলে দেখবেন যে মোটামুটি এই ইনফেকশন এটা হয়তো বা কমে আসতে পারে। কিন্তু প্রফেসর তারেকের সাথে আমি একমত যে 1 সপ্তাহ লকডাউনে আসলে কিছু হবে না। এটা মিনিমাম আপনাকে 3 সপ্তাহ থেকে 1 মাস দিতে হবে। এবং আমার সাজেশন হবে, সামনে রোজা আসছে, এই ইকোনমিক অ্যাক্টিভিটি যখন 50% কমে যাবে, তখন এই ইকোনমিক অ্যাক্টিভিটি কমে গেলে ওই টাইমটা লকডাউন দিলে ভালো হবে। এবং গত বছরের মতন গরিব লোকদের যেভাবে সাধারণ সরকার যেভাবে হেল্প করেছে, খাদ্য দিয়ে, নগদ টাকা দিয়ে, যেভাবেই সম্ভব ওইভাবে করেছে, এই বছরও এই সিস্টেমটা চালু করা উচিত। এবং সাথে সাথে বিত্তবানদের আমি বলবো তারা যেন নিজেরা এসে, সরকারের একার পক্ষে তো সব সম্ভব না, তারাও যেন এসে গরিবদের এই হেল্পটা করেন। সামনের মাসটা কিন্তু আমাদের জাকাতের মাস, রোজার মাসটা, আমরা এমনি জাকাতের টাকা দিব। এই জাকাতের টাকাটা যদি আমরা গরিবদের পিছনে খরচ করি, তাদের খাওয়া দাওয়া, চিকিৎসার ব্যবস্থায়, আমার মনে হয় এটা অনেক সওয়াবের কাজ। এটাই আমার রিকোয়েস্ট আপনার অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ আপনি যেমনটা বলছেন যে ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে যায়, কিন্তু রমজান মাসে তো কোনো সেক্টরের ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ে, এবং অনেকেই তো এই মাস মানে ঈদকে সামনে রেখে তাদের আসলে পুরো ব্যবসা বাণিজ্য, পুরো বাৎসরিক পরিকল্পনা ঈদকে সামনে রেখে হবে, সেটা গত বছর হয়নি। সো এই বছরে কি করবে আসলে তারা? দেখেন, ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে হলো কাপড় চোপড়ের, মানে কাপড় চোপড় আছে, রমজান মাসকে কেন্দ্র করে কারো ইফতার আছে, খাওয়া দাওয়া আছে, এই জিনিসগুলি তো আমাদের বাড়ে। আমার মতে আমরা তো এই 1 বছরে অনলাইনে মোটামুটি ভালো মানে মাস্টার হয়ে গেছি। এবং দেখবেন যে আপনি ইনফেকশনের হার কিন্তু বড় বড় শহরগুলিতে বেশি। আপনি বললেন বরিশাল, চিটাগং, ঢাকা, নরসিংদী, এইসব জায়গায় কিন্তু আপনি অনলাইনে এই জিনিস করবেন। আজকালকার যারা মেনলি কেনাকাটা করে সবাই অনলাইনে কিন্তু এক্সপার্ট। যদি অনলাইনের মাধ্যমে যদি এই জিনিসটা করে, তাহলে কিন্তু জিনিস বন্ধ হবে না, বেচাকেনা। হ্যাঁ, শোরুমে যে আপনি হয়তো কিনতে পারবেন, কিন্তু অনলাইনে কিনবেন। আর খাওয়া দাওয়া আপনি কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে বাসায় নিতে পারবেন। সরকারের উচিত হবে, আমি জানি না কত সরকার করতে হবে, দোকান যদি খুলতেও হয় তাহলে লিমিটেড টাইমের জন্য খুলবে, হয়তো সকাল 10টা থেকে 12টা ব্যাংক যেভাবে খুলছে, অথবা 1টা পর্যন্ত খুলবে, অথবা সন্ধ্যাবেলা খুললে 6টা থেকে 9টা, একটা লিমিটেড টাইমের জন্য, যাতে কিছু ফিজিক্যাল হয়তো বা
আপনি কেনাকাটা করলেন, আর রোজার টাইমে খাওয়ার টাইমটা হয়তো আপনি একটু ছেড়ে দিলেন, যে 4টা থেকে 6টা পর্যন্ত, মানে পর্যন্ত, ইফতারি পর্যন্ত আপনি খাওয়া দাওয়া কিনতে পারবেন। এই দুইটা ইকোনমি চালানোর জন্য বাকি ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু কমে যায়। আমাদের যেমন ডাক্তারদের, রুগী কমে যায়, অন্যখানেও কিন্তু ব্যবসা বাণিজ্য অনেক কিছু কমে যায়। এই দুইটা সেক্টরই হয়তো সাফার করবে। এই দুইটা সেক্টরকে সরকার এইভাবে সাপোর্ট দিতে পারে। প্লাস অনলাইন, এই 1 বছরে অনলাইন কিন্তু আমাদের মোটামুটি ছড়িয়ে গেছে। শুধু আমার মনে হয় না যে কাপড় চোপড়, খাওয়া দাওয়া অনলাইনের মাধ্যমে বিক্রি কম হবে। এর মাধ্যমেও আমার মনে হয় দোকানিরা এইভাবে সাপোর্ট পেয়ে যাবে। কিন্তু বোধ চলা উচিত, মানে দুইটাই চলা উচিত, কিছু অনলাইন কিছু ফিজিক্যাল, দুইটাই চলা উচিত। কারণ সবাই তো আবার অনলাইন পারে না সেইভাবে। প্রফেসর তারেক আলম, একটু আপনার কাছ থেকে শুনতে যে আপনি শুরু করেছিলেন যে ট্রিটমেন্টের প্রোটোকল বা কি আসলে ট্রিটমেন্ট, কোন চিকিৎসা কি আছে নাকি যেমন আইভারমেকটিনের কথা আপনি বলছেন, কেউ কেউ বলছেন সেটি নিয়ে আবার নানা রকমের মত পার্থক্য আছে। অনেকে মনে করেন যে এটি আসলে কোনো স্বীকৃত ঔষধ নয় এবং এটি যে প্রমাণিত নয়, আবার কেউ কেউ খুবই জোরে সোরে বলছেন এটি একমাত্র পথ্য যেটি আসলে করোনা থেকেও রক্ষা করতে পারে, করোনা হয়ে গেল সেখান থেকে মুক্তি দিতে পারে। সো আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন প্রি কোভিড মানুষের কি করা উচিত, যেগুলো আমরা আলোচনা করছি, বা প্রফেসর জোনায়েদ শফিকও বলছিলেন যে মাস্ক, সামাজিক দূরত্ব, হাত ধোয়া, এগুলোর বাইরে আসলে আমরা যদি চিকিৎসকের শরণাপন্ন হই বা চিকিৎসক হিসেবে আপনারা কি সাজেস্ট করবেন যে আমি একটু কোভিড থেকে বাঁচতে চাই, কতটা প্রিভেনশনের জন্য কি করা দরকার, আর হয়ে গেলে আসলে কি করা উচিত, যদি দুভাগে বলেন। ধন্যবাদ। প্রি কোভিড আসলে এখন তো ভ্যাকসিন চলে আসছে, ভ্যাকসিন যদি আমরা নিজেরাই বানাতাম তাহলে তো আমরা ভ্যাকসিন নিয়ে নিতাম। আর যদি ভ্যাকসিন আমাদের যেটুকু এখন কম পড়েছে সেগুলো যদি আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসি, আমাদের কূটনৈতিক সম্পর্ক চীনের সঙ্গে ভালো, রাশিয়ার সঙ্গে ভালো, আমাদের চীন এবং এদের দুইটা ভ্যাকসিনই আমাদের সাধারণ ফ্রিজে রাখা যায়, দিতে সুবিধা। আমরা যে চীনের ভ্যাকসিন প্রচুর দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে এবং আরব দেশগুলোতে, এবং কোনো সাইড এফেক্ট কম, কথাবার্তা মানে কন্ট্রাডিকশন কম এবং কন্ট্রোভার্সিও কম। রাশিয়ার ভ্যাকসিনও তাই, স্পুটনিক V5-এ। আমরা যদি ভ্যাকসিন গুলো আনি তাহলে অবশ্যই আমাদের, আর জনসনের নতুন ভ্যাকসিন সেটা একবার দেওয়া যায়, একবার দিলেই হয়। এগুলো যদি আমরা আনতে পারি তাহলে আমি মনে করি অবশ্যই আমাদের প্রতিরক্ষা, প্রি কোভিড প্রতিরক্ষা যেটা বলছেন সেটা আমরা একদম মানে পিকে চলে যেতে পারবো। এখন কূটনৈতিক সম্পর্ক ঠিক করে আমরা আনতে হবে সবকিছু। 2 নম্বর হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই মেনটেন করতে হবে, যেটা আমরা করি না, যেটা করা খুব জরুরি। সেটা ডিফিকাল্ট আমাদের মতো ঘনবসতিপূর্ণ একটা দেশে, এবং স্পেশালি ঢাকা শহরে, যেখানে লোকজন মানে একটা বাসে গাদাগাদি করে উঠে এখন উঠতে চায়, নাহলে বাসের জন্য সোশ্যাল ডিস্টেন্সিং দাঁড়াতে একটা রাস্তায় ভিড় জমা যায় মানুষের। ব্যাংকে সমস্যা হচ্ছে, সব জায়গায় সমস্যা হচ্ছে। কদিন আগে MBBS পরীক্ষাতে আপনারা দেখলেন ঢাকা ইউনিভার্সিটি চত্বর সবাই ভরে গেল, ওখানে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং কিছু ছিল না, যদিও মাস্ক পরেছিল কেউ কেউ। এইভাবে যদি আসলে আমরা মানে টিকা দিতে পারি, সেটা করতে পারি। এছাড়া আমরা যেটা একটা স্টাডি করেছিলাম বাংলাদেশ মেডিকেল কলেজে, আমরা আমাদের যারা কোভিড নিতে কাজ করেছিলাম তারা এবং তাদের মধ্যে 2 ভাগ করে আমরা 60 জনকে দিয়েছিলাম আইভারমেকটিন প্রতি মাসে তখন, আর 60 জনকে আমরা দিয়ে নেব। 3 মাস দেওয়ার পরে দেখা গেল যারা খায় নাই আইভারমেকটিন তাদের 42 জনের কোভিড হয়েছিল। তারা কেউ মারা যায় নাই যদিও, কিন্তু হয়েছিল। আর যারা খেয়েছিল একটা করে প্রত্যেক মাসে 12 মিলিগ্রাম, তাদের দেখা গেল মাত্র 4 জনের কোভিড হয়েছিল। কমাস খাইয়েছিলেন আপনারা? 3 মাস করে আমরা স্টাডিটা পাবলিশ করি পাবলিকেশন, ইউরোপিয়ান জার্নাল অফ মেডিসিন। তো তারপরে আসলে বাংলাদেশ মেডিকেলের আমাদের যারা ডাক্তাররা আছে এবং যারা স্টাফরা এখন কোভিডে কাজ করছে, তারা মোটামুটি আমরা সবাই আসলে এখন আইভারমেকটিনই খাচ্ছি। আইভারমেকটিন মাসে মাসে একটা করে খাচ্ছি। এই দিস কুড বি আ ওয়ে অফ প্রিভেনশন। আইভারমেকটিন অ্যাজ এ প্রিভেন্টিভ অন্যান্য দেশেও, ব্রাজিল, আর্জেন্টিনা, টার্কি, লিবিয়া, এরা সবাই ইউজ করছে। আপনারা কি আপনাদের এই যে প্রেসক্রাইব করেন শুধুমাত্র আইভারমেকটিন না সঙ্গে আরো কিছু? শুধু আইভারমেকটিন আর ভিটামিন ডি দেই আমরা সঙ্গে। ভিটামিন ডি 40,000 ইউনিট এই 15 দিন পর পর। এখন আমরা যেহেতু নতুন একটা স্ট্রেন এসেছে, ভেরি ভিরুলেন্ট স্ট্রেন, আমরা এখন বলছি 15 দিন পর পর 40,000 ইউনিট ভিটামিন ডি আর আইভারমেকটিন 12 মিলিগ্রাম একটা করে বড়দের জন্য, ফর অ্যাডাল্টস। না, অ্যাডাল্টস প্রেগনেন্ট ওমেন ওনারা খাবেন না, আর যারা ব্রেস্ট ফিডিং ওনারা খাবেন না। তো এইটা দিস কুড বি আ প্রোটোকল যেটা প্রিভেন্ট করার জন্য। কারণ ভিটামিন ডি ইজ ইমিউনিটি বুস্টার, ভেরি ইম্পর্টেন্ট ইমিউনিটি বুস্টার। এবং যে কারণে আপনি দেখেন, যদি আমরা যেটা স্টাডিতে জানি, যেগুলো স্টাডি হয়েছে এবং সরকারও জানে, যে রোহিঙ্গাদের মধ্যে প্রায় 12 লক্ষ, সবচেয়ে বড় শরণার্থী 11 লাখের মধ্যে মাত্র 200 লোকের কোভিড হয়েছে। দে আর অলরেডি অলওয়েজ এক্সপোজ টু সানলাইট, তাদের শরীরে প্রচুর ভিটামিন ডি আছে। এবং সেটার একটা স্টাডি কোথাও চলছে, IDC একটা স্টাডি করছে, ভিটামিন ডি লেভেল করছে তাদের।
দ্যাট মোস্ট লাইকলি ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। তাদের তো নিউট্রিশন নাই রোহিঙ্গাদের, আমরা যেরকম খাওয়া দাওয়া করে ঘুরে ফিরি, কিন্তু তাদের সানলাইট আছে প্রচুর, থাকার জায়গা নেই, সারাদিনই রোদের মধ্যে থাকতে হয়। So that is most likely one of the factors, vitamin D. এবং অন্যান্য দেশে ইট ইজ প্রুভেন ভিটামিন ডি বুস্ট ইউর ইমিউনিটি, এন্ড তাদের এই ভিটামিন ডি লেভেল ভালো, তাদের কোভিডে সাধারণত মৃত্যু হয় না এবং কোভিডের লাংসের ক্ষতিও কম হয়। সো ভিটামিন ডি এন্ড আইভারমেকটিন কুড বি আ প্রোটেক্টিভ ফ্যাক্টর বাংলাদেশের মতো দেশে, যে গরিব দেশে। আর হোম রেমেডি যেটা বলছেন, পোস্ট কোভিড হোম রেমেডি, আমরা আইভারমেকটিন দিয়ে ট্রিটমেন্ট করেছি এবং আমরা স্টাডিও পাবলিশ করেছি এবং আইসিডি একটা ট্রায়াল করছে, আমাদের ট্রায়ালটাও চলছে। তো এই যে দেখা গেছে যে আইভারমেকটিন দিলে হসপিটালাইজেশনের যে থাকার সময়টা 5 দিন যদি দেওয়া যায় 12 মিলিগ্রাম করে, তার হসপিটালাইজেশনের রেটটা বা টাইমটা কমে যায়। এবং ডাব্লিউএইচওর একটা স্টাডি ছিল, যদি ওরা পাবলিশ করেন, ওরা মেটা অ্যানালাইসিস যেটা করেছে রিসেন্টলি পৃথিবীর সব স্টাডিগুলো নিয়ে, যে অলমোস্ট 76 প্রথম 2-3 দিনের মধ্যে দেওয়া যায় 76 to 85% মর্টালিটি কমে যায়, মৃত্যুর হার কমে যায় আইভারমেকটিন দিলে। সুতরাং আমরা মানে প্রথমে যেটা ছিল যে বাসায় থাকো, জিঙ্ক ভিটামিন সি খাও আর প্যারাসিটামল খাও, হাত চোখ টোক নীল হয়ে আসলে বা অক্সিজেন কমে গেলে তখন শেষ মুহূর্তে হাসপাতালে আসো, সেটা বিদেশে হয়েছে। কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা প্রথম দিকে হচ্ছিল যখন মানুষ মারা যাচ্ছিল, পরের দিকে আর হয়নি। পরে সবাই বাসায় আইভারমেকটিন খেত বা ফ্যাভিপিরাভির নামে একটা ওষুধ, যেটা একটু দামি ওষুধ, সেটা ডাক্তাররা অনেক স্যারেরা দিয়েছেন। তো এই দুটো ওষুধ, ফ্যাভিপিরাভির ইজ এক্সপেন্সিভ, সেজন্য অনেকে দিতে চায়নি বা খেতে পারেনি। আইভারমেকটিন খুব চিপ বাংলাদেশে। তো এইগুলো ওষুধ বাসায় খেয়ে মোটামুটি রুগীরা, আমাদের মৃত্যুর হার আসলে কমই ছিল, সত্যি কথা। আমরা তো আসলে আমাদের একটা রেজিস্ট্রি করা উচিত ছিল, আমরা রেজিস্ট্রি করার কথা বলেছিলাম ডিজি হেলথকে, তোমরা সে সমস্যা রাজি হয়নি। যাই হোক, আর আইভারমেকটিনের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা কোনো সাইড এফেক্ট নাই। 1980 সাল থেকে প্রায় 9 বিলিয়ন ডোজেস দেওয়া হয়েছে পুরো পৃথিবীর লোককে। 1980 সাল থেকে যখন আইভারমেকটিন, ইট হ্যাজ গটেন নোবেল প্রাইজ ফর ইটস ইনভেন্টর অ্যান্ড দ্য পিপল হু ইউজড ইট started using it. তো এই একটা 2টা নোবেল প্রাইজ হয়েছে এই ওষুধটার জন্য। এই ওষুধটার কোনো সাইড এফেক্ট নাই, ওয়ান অফ দ্য সেফেস্ট মেডিকেশন ইন দ্য ওয়ার্ল্ড। আর এই 8 বিলিয়নের মধ্যে 2 থেকে 3টা মৃত্যু হয়েছে বিকজ অফ জেনেটিক ডিসঅর্ডার ছিল তাদের। সেই জেনেটিক ডিসঅর্ডার তারা আইভারমেকটিন মেটাবলাইজ করতে পারেন, ইটস ভেরি রেয়ার, ওয়ান অফ দ্য সেফেস্ট মেডিসিন। এইটা যদি আসলে আমরা বাংলাদেশের লোকজনকে কৃমির ওষুধ যেরকম করে খাওয়াই, আমরা সবাইকে আজকে বাচ্চাদের স্কুলে কৃমির ওষুধ খাওয়ানো হবে, এরকম করে যদি আমরা আসলে আইভারমেকটিন খাওয়াতে পারি, যদিও এটা উত্তরের ওষুধ বলে অনেকে নিন্দা করেন, খেতে তো ক্ষতি নেই, মানুষ খাচ্ছে, কিনে খাচ্ছে। যদি খাওয়ানো যায় টিকার পাশাপাশি, অ্যাটলিস্ট টিকা দেওয়া পর্যন্ত, কারণ টিকা সবাই পাচ্ছে না, বড়রা পাচ্ছে, বয়স্করা পাচ্ছে, 40-এর নিচে পাচ্ছে না, কিন্তু এখন 40-এর নিচে বেশি এফেক্ট করতেছে। এই সমস্ত লোকদের যদি আমরা খাওয়াতে পারি, আমার মতে আমরা অনেকটুকু রক্ষা পাবো এবং অনেকটুকু আগায় যাবো। আমি একটু জাস্ট আপনার কাছে শুনতে চাই যে এইরকম একটা ওষুধের কথা আপনারা বলছেন কিছু কিছু ডক্টর, আমরা টিকা নিয়ে তো খুব দ্রুততম সময়ে টিকা বের করা হলো এবং সেই টিকা ব্যবহারও করছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, যদিও সেটা শতভাগ শতসিদ্ধ কিনা সেটি নিয়ে এখনো যথেষ্ট সংশয় রয়েছে, বাট টিকার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং এটা অনেকখানি সুরক্ষা দিবে। তো আইভারমেকটিন নিয়ে যেটি আছে ঔষধ, সেই ঔষধ সম্পর্কে কেন বিশ্ব মানে মনোযোগ দিচ্ছে না যে আইভারমেকটিন নিয়ে মুক্তি হবে? সো টিকা নিয়ে যত গবেষণা অর্থ ব্যয় হচ্ছে, তার চাইতে আইভারমেকটিনের দিকে মনোযোগ বা স্বীকৃতিটা মিলছে না কেন? এটা দিস ইজ মানে ইকোনমিক্যাল প্রশ্ন, সত্যি কথা। বিগ ফার্মাসিউটিক্যালস আসলে এক একটা টিকা ডেভেলপ করতে বিলিয়নস অফ ডলার খরচ হয় প্রত্যেকটা ওষুধের, এবং বিলিয়নস অফ ডলারের খরচ, যেমন মেসেঞ্জার আরএনএ এর টিকাটা নতুন না, মেসেঞ্জার আরএনএ নিয়ে বিলিয়নস অফ ডলার খরচ হচ্ছে অনেক বছর ধরে। মেসেঞ্জার আরএনএ টেকনোলজি খরচ চিন্তা করা হচ্ছিল ফর ক্যান্সার থেরাপি। তো সেই মেসেঞ্জার আরএনএ টেকনোলজির ক্যান্সার থেরাপিতেও এখনো শুরু হয়নি, কিন্তু তার আগেই সেই টেকনোলজি ইউজ করে ওনারা ফাইজার এবং মডার্না তারা কোভিডের টিকা আবিষ্কার করে, যে মেসেঞ্জার আরএনএ মানুষের শরীরে ঢুকাই দিলে মানুষের শরীরের মধ্যে এই মেসেঞ্জার আরএনএ তখন টিকার এগেইনস্ট অ্যান্টিবডি, ভাইরাস এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি করবে। এই যে এতদিনকার রিসার্চ, যে কোনো একটা ওষুধ আবিষ্কার করতে আসলে আপনার বিলিয়নস অফ ডলার খরচ হয়, আর টিকাগুলোর পিছনেও তো অনেক খরচ। আর তারপরের কথা হচ্ছে যে কোম্পানি এই ওষুধটা বানায় সবচেয়ে প্রথমে পৃথিবীতে, মার্ক শার্প অ্যান্ড ডোম, তারা কিন্তু আইভারমেকটিন বিনা পয়সায় আফ্রিকাতে দেয় ফর অনকোসার্কিয়াসিস, ফর রিভার ব্লাইন্ডনেস। তারা কখনোই আইভারমেকটিনকে, তারা জানে যেটা কাজ করছে, তারা কখনো আইভারমেকটিন কিন্তু প্রমোট করেনি। কেন করেনি? বিকজ তারা নতুন একটা ওষুধ এনেছে অনেক বিলিয়ন ডলার খরচ করে, মলুপ্রিনাভির। দিস ইজ এ ভেরি গুড মেডিকেশন, এটা খেলে 5 দিনের মধ্যেই আপনার ভাইরাস নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু এটা আমাদের পেতে সময় লাগবে অনেক।
ততদিনে পৃথিবীর অর্ধেক লোকই হয়তো কোভিড আরো খারাপ হয়, অর্ধেক লোক হয়তো খারাপ মানে মারা যাবে, আর আমাদের দেশে আসতে সময় লাগবে, নিউ মেডিকেশন। আর তারপর দেখেন যারা আইভারমেকটিন নিয়ে যারা রিসার্চ করলো, প্রথমে যাদের রিসার্চ দেখে আমরা বাংলাদেশে আমি শুরু করলাম, মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার, তারা কিন্তু আর আইভারমেকটিন সম্বন্ধে আর কোনো কিছুই করে নাই। নতুন এই 1 বছরে তারা যারা ল্যাবে র্যাটের লাংসের মধ্যে আইভারমেকটিনের টেস্ট করলো, তারা কিন্তু আর নতুন কোনো কিছুই আসেনি। শুনলাম তারা বিল গেটসের টাকা পেয়েছে, তারা আরো রিসার্চ করবে, আরো কাজ করবে। উইদিন লাস্ট 1 ইয়ারে কেলি এটাল এন্ড কেলি ওয়েক্সট্যাপ, তারা যারা এত নাম করলো, তার কোনো রিসার্চে আনলো না। সো আই থিঙ্ক there is a big pharmaceuticals এর ব্যাপার আছে, there is a lots of conspiracy theory, কিন্তু খুব সম্ভবত মানি ইজ ইনভলভড এখানে, যে কারণে আসলে এত সস্তা একটা ওষুধ এত সহজে কাজ করবে, সেটা বোধহয় এই জন্য আসলে এত দাম পাচ্ছে না। এটা আমাদেরই মনে হয়, আমরা যারা প্রফেসর জুনায়েদ শফিক, আপনি শুনছিলেন, আপনার মতামত শুনতে চাই। এবং আপনার হসপিটালে যে কোভিড ট্রিটমেন্ট হয় সেখানকার প্রোটোকলটাকে, ট্রিটমেন্ট প্রোটোকল কি একটু শুনতে চাই। আমি প্রফেসর তারেকের সাথে একটু অ্যাড করতে চাই। আসলে ফার্মাসিউটিক্যালের জিনিসটাই হচ্ছে মনিটারি ব্যাপার। আইভারমেকটিন বিক্রি করে আপনার প্রফিট বেশি হবে না। এখন যদি আপনি ভ্যাকসিন বিক্রি করতে পারেন এবং ভ্যাকসিনে যদি 2টা ডোজ লাগে অথবা যদি বুস্টার ডোজের পরে লাগে, তাহলে দ্যাট ইজ এ $1 বিলিয়ন বিজনেস। সুতরাং আমার মনে হয় এখানে কিছুটা ইকোনমিক ফ্যাক্টর আছে, যার জন্য আসলে যে ওষুধগুলি কাজ করা উচিত, বিশেষ করে আইভারমেকটিনের উপর সম্মান ফাউন্ডেশনের প্রফেসর তারেক এবং প্রফেসর রুবায়েল মাসে যেভাবে কাজ করেছে, বা আমি নিজে উদাহরণ দিতে পারি, আমার গত বছর এক কাজিনের গার্মেন্টস ফ্যাক্টরি আছে চট্টগ্রামে, তার ফ্যাক্টরি 5,000 লোককে আমি খাওয়াতে বলেছিলাম এবং সে 5,000 লোক আইভারমেকটিন খেয়েছিল এবং তাদের মনে হয় 15-20 জনের জ্বর হয়েছিল, তার বেশি কোনো এফেক্টই হয় না। এখন আমার মতে এই জিনিসটা বাংলাদেশে গণহারে চালু করে দেওয়া উচিত, যে আইভারমেকটিনটা প্রত্যেক সপ্তাহে না হলো 15 দিন পর পর 80 কেজির নিচে হলে 2টা করে খাবে, 80 কেজির উপরে হলে 3টা করে খাবে। এটা কোনো সাইড এফেক্ট নাই, প্রফেসর তারেক বলেই দিল, এটা কোনো সাইড এফেক্ট নেই, ওষুধের দামও খুব কম, গরিবরাও খেতে পারবে। এটা আসলে গণহারে চালু করে দিলে কোনো অসুবিধা নাই, কারণ এই এফেক্ট ওষুধটা থাকলে এফিকেসিটা কম হবে। এটা আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলতে পারি, আমি কিন্তু নিজেও খাচ্ছিলাম 15 দিন পর। আমার যখন করোনা হয় গত বছরের ডিসেম্বরে, আমার মনে হয় যে করোনার এফেক্ট আমার কিন্তু কম হয়েছিল এই আইভারমেকটিনের কারণে। এবং আমি সবাইকে সাজেশন করি, আমি নিজেও কিন্তু বাসায় আমার যারা আছে সবাই, আমার মেয়ে ওয়াইফ, বুয়ারা, ড্রাইভাররা, এদেরকে সবাইকে আমি 15 দিন পর কিন্তু আইভারমেকটিন হয়। সুতরাং এটা যদি একটু গণহারে চালু করে দেওয়া যায়, আমার মনে হয় যে আমাদের এফিকেসিটা কম হয়ে যাবে। আর চিকিৎসার ব্যাপারে এটা তো প্রোটোকল একদম ঠিক করাই আছে হাসপাতালে। মানে হোম যদি থাকে তাহলে আপনি যে ডক্সিসাইক্লিন খাবেন, ভিটামিন ডি নিবেন, জিঙ্ক নিবেন, যদি জ্বর আসে আর স্যাচুরেশনটা একটু মাপবেন যে কত আসে, 95 এর উপর থাকলে বাসায় থেকে আপনি ট্রিটমেন্ট করেন, একটু ভাপ নিবেন, একটু গরম পানি খাবেন, এগুলি যদি করেন তাহলে জিনিসটা করেন। এটা কিন্তু বেসিক্যালি একটা ইটস এ ফ্লু, ইটস এ ভাইরাস। আমরা নর্মাল ফ্লু তো কিন্তু একই জিনিস হয়। আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাই যে আমাদের যে জিনিসটা হয়ে গেছিল, যে আমরা টিকাটা নেওয়ার পর অনেকে ভেবেছিল যে আমি তো মোটামুটি এটা ইমিউন হয়ে গেছি, কিন্তু জিনিসটা বুঝতে হবে, প্রথম টিকা নেওয়ার পর আপনি 62% ইফেক্টিভ বলা হচ্ছে, তাহলে 38 জনের রিস্ক থাকে। সেকেন্ড টিকাটা নেওয়ার পর কিন্তু 84 জনের 84% ইফেক্টিভ হবে, অ্যাস্ট্রাজেনেকাটা বলছে, কোথাও বলছি 79%। তাহলে ধরেন 20 ভাগের উপরে রিস্ক থাকবে আপনার এটা হওয়ার। তো বাংলাদেশে আপনি লোক সংখ্যা হচ্ছে 17-18 কোটি, তো 10 ভাগ হলে তো 1,70,00,000 লাখ। তো রিক্সের লোক তো ঘুরেই বেড়াচ্ছে এখানে। সুতরাং আপনাকে এটা মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্কিং, হাত ধোয়া, এগুলি সব মেনটেন করতে হবে। অন্যভাবে জিনিসটা দেখেন, আপনি নিউমোনিয়ার টিকা নিলেও কিন্তু আপনার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, হেপাটাইটিসের টিকা নিলেও হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো টিকা ইজ নট 100% ফ্লু, এমনকি আপনি ইনফ্লুয়েঞ্জা টিকা নিলেন। সুতরাং আপনাকে আপনার লাইফস্টাইল মেনটেন করতে হবে, ওই ডিস্টেন্স মেনটেন করতে হবে, আপনাকে যতটা সম্ভব ভিটামিন ডি নিতে হবে, রোদ নিতে হবে। আপনি রিস্ক মনে করেন তাহলে একটু অক্সিমিটার কিনে নেবেন বাসায়, ওটা দিয়ে দেখবেন যে 96-97 যদি থাকে তাহলে বাসায় থেকে নর্মাল ট্রিটমেন্ট নেবেন, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, যদি 93-92 চলে আসে এবং আপনার শ্বাসকষ্ট শুরু হয়, আপনি হসপিটালে চলে যাবেন, কারণ এবারের ভ্যারিয়েন্টটা মনে হয় একটু লাঞ্চকে একটু তাড়াতাড়ি এফেক্ট করছে। কিন্তু মুশকিল হচ্ছে হসপিটালও তো সিট নাই, হসপিটালও কিন্তু অনেকে ভর্তি হচ্ছে, আমার হসপিটালে আমি দেখছি অনেকে ভয় পেয়ে ভর্তি হচ্ছে। আসলে যতটা না তার হওয়ার কথা তার থেকে বেশি সে ওখানে ভর্তি হয়ে যাচ্ছে, যতটুকু থাকার কথা তার থেকে বেশি যেহেতু ভয় পেয়ে ভর্তি হয়ে যাচ্ছে, তাতে কিন্তু যেসব রোগীর সিট প্রয়োজন তারা কিন্তু সিট পাচ্ছে না। আর ট্রিটমেন্ট হসপিটালে ফিক্স করা আছে, ওই রেমডেসিভির দিবে, আপনার হয়তো একটা অ্যান্টিবায়োটিক দিবে, এগুলো কিন্তু ফিক্স, অক্সিজেন দিবে, যেখানে দরকার হাই ফ্লো দিবে। আমাদের বাংলাদেশের ট্রিটমেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড ট্রিটমেন্ট কিন্তু ফিক্স। আপনি বাইরে গেলেও যে ট্রিটমেন্ট পাবেন, বাংলাদেশে তাই ট্রিটমেন্ট পাবেন, কিন্তু এখানে প্রিভেনশনটা হলো মেইন থিং। এমনি প্রফেসর জুনায়েদ শফিক, কোভিড ট্রিটমেন্টের ব্যয় নিয়ে নানা রকমের প্রশ্ন, বিশেষ করে প্রাইভেট সেক্টরে, প্রাইভেট হসপিটালগুলো
ব্যয় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন এবং আচ্ছা, আমি জব দিচ্ছি, কোনো অসুবিধা, একটা রেমডিসিভিরের দাম আছে, একটা এক্সারমা ওষুধের দাম আছে, এটা কে দিবে? অক্সিজেন সরকারই কিন্তু দাম ফিক্স করে দিচ্ছে, আমি পার মিনিটে কত দাম রাখতে পারবো। যখন সারাক্ষণ অক্সিজেন চলে তখন তো আপনার একটা দাম উঠবে। হাই ফ্লোতে আমি অক্সিজেন কতটা দিতে, মানে কত দাম রাখতে পারবো, সরকার এটা ফিক্স করে দিচ্ছে। বেড রেন্ট এগুলি ফিক্স মোর অর লেস। আসলে যেটা বলছে এই জিনিসটা আসলে ভুল ধারণা। প্লাস আমাদের কিন্তু অনেক কিছু প্রিকশনারি জিনিস নিতে, পিপিএ পড়তে হয়, মাস্ক পড়তে হয়, অনেক কিছু করতে হয়। প্লাস ডাক্তাররাও রিস্ক আছে, যে ডাক্তার এখানে কাজ করছে তাদের কিন্তু আপনি চাইলেও সাধারণ ফ্লোরের যে ডাক্তার আছে আপনি সমান বেতন দিয়ে কাজ করতে পারবেন না। নর্মালি কিন্তু আইসিইউর ডাক্তাররা অথবা আইসিইউর নার্সরা, আইসিইউর ওয়ার্ড বয়রা নর্মাল ডাক্তারের থেকে কিন্তু দ্বিগুণ বেতন পায়। এটা কিন্তু কোভিড হলেও যা, কোভিড না হলেও তাই, এটা হবে। কারণ ওইটা একটা মোর সিরিয়াস সাবজেক্ট, মোর রিস্কি সাবজেক্ট, আপনাকে মোর কনসেন্ট্রেট করতে হয়। ফ্লোরের ডাক্তারের যে এক্সপিরিয়েন্স, যে ক্যাপাবিলিটি, আইসিইউ ডাক্তারের ক্যাপাবিলিটি তার থেকে 5 টাইমস বেটার। সুতরাং তার তো মূল্য দিতে হবে। কারণ আপনার প্রাইভেট সেক্টরে আমার হসপিটালের একটা বিল্ডিং আছে, ইলেকট্রিসিটি বিল আছে, খরচ আছে, ডাক্তারদের বেতন আছে, ওষুধের দাম আছে, তো খরচ তো পড়বেই। সরকার তো আমাকে সাবসিডি দিচ্ছে না। গত বছর সরকার কি করলো, ইলেকট্রিসিটি বিলের সময় আমাকে শুধু একটু ডিলে করলো, হসপিটালকে একটু ডিলে করে, হ্যাঁ 3 মাসে এটা না দিয়ে আপনি 3 মাস পরে দেন। কেন? উনি সরকার অর্ধেক করতে পারতো না হসপিটালগুলিকে? এই জিনিসটা করতে যে ঠিক আছে এই বছর তুমি অর্ধেক টাকা দাও। আমি তো গত বছর কোনো প্রণোদনার টাকা আমি ভালো মতন দেখিনি, যে কোথায় প্রণোদনার টাকা আসছে। শুধু কোনো একটা ওই যে আমার যেটা হয়েছে যে ব্যাংকে যে টাকা আমি দিতাম ওটা ডিলে করে দিচ্ছে সরকার, ওই টাকাটা ওটা আমি আবার অক্টোবর থেকে আবার চালু করে দিয়েছি, আর ইন্টারেস্টটা ওইটার সাথে অ্যাড হয়ে গেছে। তো সরকারের প্রথম প্রণোদনা তো পাওয়া উচিত আমাদের হসপিটালগুলিকে, যে হ্যাঁ আপনাদের প্রণোদনা দেওয়া হলো, আপনাকে এই টাকা দেওয়া হলো, ঠিক আছে আপনি চিকিৎসার ব্যয় কমায় ফেলেন, আমি কমায় ফেলবো। এখন যদি আমার পকেট থেকে দিতে হয় এই খরচগুলি, তখন এটা আমার রুগীর কাছ থেকে নিতে হবে। শুধু আপনি ভালো করে বুঝে না, এটা আমাদের কাছ থেকে দাম নেই। অক্সিজেন কোম্পানি আমাকে বিনা পয়সা অক্সিজেন দিচ্ছে না, তো রেমডিসিভির আমাকে বিনা পয়সা দিচ্ছে না, আমাকে এক্সারমা ওষুধ আমাকে বিনা পয়সা কেউ দিচ্ছে, রুগী দিতে হবে। ডাক্তারের বিল আমাকে বেতন দিতে হবে, নার্সের বেতন দিতে হবে, সবার বেতন দিতে হবে, এবং এদের বেতন ডবল নর্মাল ডাক্তারের থেকে বেশি। এখন আমাদের আরো বাড়াইতেছে, কারণ তারা তো ডাক্তাররা রিক্সা পড়ছে। এই জিনিসটা কিন্তু কেউ চিন্তাই করছে না। সবাই চিকিৎসা চায় কিন্তু চিকিৎসার জন্য খরচ করতে চায় না। আমি সবসময় একটা কথা বলি, আপনারা চাইনিজ রেস্টুরেন্টে যে খেয়ে দে, চাইনিজে যাওয়ার 500 টাকা টিপসও দিয়ে আসবেন। যে ডাক্তার আপনার জীবন বাঁচাতে চেষ্টা করছে, চেষ্টা করছে আপনাকে রক্ষা করতে, টিপস তো তাকে দেনই না, ওটা ভুলে যান। ডাক্তার অথবা নার্স অথবা ভুলে যান, উল্টা পাল্টা থেকে গালি দেন, যে এই চিকিৎসা নাই, এটা নাই, ওইটা নেই, এটা নিয়ে। প্রত্যেকটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করছে। আমি আপনাকে বলে দিলাম, ইয়াং গ্রুপ যে কিভাবে কাজ করছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা আসলে ভিতরে না ঢুকলে বুঝবেন না। যারা রুগী হিসেবে ঢুকছে তারা বলতে পারবে যে কি সার্ভিস পাচ্ছে, এবং তারা ডাক্তাররা চেষ্টা করছে রিস্ক নিয়েও। প্রফেসর তারেক কিন্তু একটা কথা বলছে, 40-এর নিচে কিন্তু এখন বেশি এফেক্ট হচ্ছে, সবাই আইসিইউতে চলে গেছে, ইয়াং ডাক্তার, ইয়াং নার্স সবাই, তারা গত বছর থেকে এই বছর রিস্ক। কিন্তু কেউ ফাঁকি দিচ্ছে না, প্রত্যেকে সিরিয়াসলি ডিউটি করছে এবং রুগীর টেক কেয়ার করছে। আমার মনে হয় এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, সরকারের অ্যাপ্রিসিয়েট করা উচিত, জনগণের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা কারো শত্রু না, ডাক্তাররা কারো শত্রু না, ডাক্তাররা বন্ধু। ডাক্তার চেষ্টা করছে কিন্তু লিমিটেশন আছে। এই লিমিটেশনকে গভর্নমেন্ট কিছু সাপোর্ট দিতে পারে, প্রণোদনা দিয়ে দিতে পারে, ইলেকট্রিসিটি বিল কমাতে পারে, পানির বিল কমাতে পারে। আমার তো একটা হসপিটাল, ইটস বিজনেস অর্গানাইজেশন, আমাকে ব্যাংক তো আমাকে মাফ দিবে। ধার নিছি, ওকে মাফ করে দিবে আমাকে? ও তো মাফ করবে না, ওগুলো আপনাকে টাকা দিতে হবে, নয় আমার বাড়ি ঘর নিয়ে সে টান দিবে। তাহলে এই টাকা দিবে কে রুগী ছাড়া? আমি মনে হয়, আমি জানি না, আমি একটু হয়তো একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ এই কথা আমাদের বারবার শুনতে হয় দেখে আর ভালো লাগে না আসলে জিনিসটা। কেউ আসলে ভিতরে ঢুকে না, তো সেই জিনিসটা মাঝে মাঝে মনে হয় যে হসপিটাল না চাইলে একটা খাওয়ার দোকান দিলেই ভালো হতো। চুপচাপ অন্যখানে যে একটা চেম্বার করতাম, প্র্যাকটিস তো আমার ছিলই, অসুবিধা ছিল না। ওই তারেকের মতন প্র্যাকটিস করতাম, কোনো রিস্ক ছিল না। ইউনাইটেড হসপিটালে যা কাজ করে কোনো কথা শুনতে হবে না, কিছু হবে না। আর খাওয়ার দোকান দিতাম, এক্সট্রা আবার টিপসও আসতো। এই চাইনিজ খেয়ে ওদের ইয়েদেরও টিপস, ইয়েরাও খুশি থাকতো, আমার ওয়েটারও খুশি থাকতো, ওরা টিপস পাচ্ছে। এখন না পায় তাই তো টিপস, কিন্তু সার্ভিস দিয়েও কথা শুনতে হয়। ফ্যাক্ট ইজ, আপনাকে আমি বলি জিলু ভাই, ফ্যাক্ট ইজ এভরিবডি ইজ ট্রাইং হার্ড। আপনি কল্পনা করতে পারবেন না, একদিন আপনি আমার হসপিটালে থাকেন, পিটিএ পড়ে দেখেন কি করছে ডাক্তাররা, আপনি আশ্চর্য হবেন, আপনি পারবেন না এটা করতে। ইয়াং জেনারেশন যেভাবে কাজ করছে, ইয়াং গ্রুপ যেভাবে কাজ করছে, এদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমি তো বলছি এই বছরের স্বাধীনতা পুরস্কার সরকারের উচিত ছিল স্বাধীনতা পুরস্কার ডাক্তার সমাজকে দেওয়া, গত বছরের স্বাধীনতা পুরস্কার। এবং আমি এখনো আপনার মাধ্যমে রিকোয়েস্ট করছি, সামনের বছরের স্বাধীনতা পুরস্কার যেন সরকার ডাক্তার সমাজকে দেয়, যেভাবে ডাক্তার সমাজ চেষ্টা করছে কোভিড রোগীর সেবা দিতে, সেই চেষ্টা করে। এবং সম্মান ফাউন্ডেশনকে, প্রফেসর তারেককে, প্রফেসর রুবায়ুল মোহসেনকে, আইভারমেকটিন যে আমাদের দেশে চালু করেছে, এইটার সম্মান দেওয়া উচিত। এটার যে কাজ হচ্ছে, কার্যকরিতা হচ্ছে, তারপর আমি নিজে আরো অনেকেই এর প্রমাণ। এবং আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে রোগীদের, মানে সাধারণ রোগীদের রিকোয়েস্ট করবো যে ভাই, প্রত্যেক সপ্তাহে অথবা 15 দিন পর পর
15 দিন পর প্রফেসর তারেক আরো ভালো বলতে পারবেন, 80 কেজি নিতে হলে আর 80 কেজি নিতে হলে 3টা খান, এবং এইটা খেলে কিছুটা হলে আপনার সেফ থাকবে, কারণ এই ওষুধটা কোনো সাইড এফেক্ট নাই, দামও কম, সুতরাং খেতে তো কোনো অসুবিধা নেই। যদি আপনার শরীরে এটার রোগটার এফিকেসিটা কম আছে, মানে এটা রোগটার প্রেশারটা কম আছে, তাহলে আপনি বেঁচে গেলেন। এই জিনিসটা শুধু টিকা দিয়ে তো আপনি বাঁচতে পারবেন না, সবকিছু আপনাকে মানতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে, মাস্ক করতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে, অযথা দোকানে যাবেন না, অথবা শপিং করবেন না, সব যদি 1 মাসটা মানেন, আমার মনে হয় যদি রোজার মাসটা আমরা এটা মেনটেন করতে পারি এখন থেকে, তাহলে হোপফুলি আমার মনে হয় জুলাই মাসে অনেক কমে যাবে, মানে আমার মনে হয় মে মাসে কমে যাবে, গত বছরের মতন হবে না। আমরা যদি নিয়ম না মানি তাহলে কিন্তু এটা কিন্তু প্রচন্ড আকার ধারণ করবে, কারণ ভ্যারিয়াস ভ্যারিয়েন্ট কিন্তু এখানে ঢুকে গেছে, আপনিও বললেন ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইংলিশ, বিভিন্ন ভ্যারিয়েন্ট ঢুকছে, সুতরাং এগুলি কিন্তু সবগুলি কিন্তু টিকা কাজ করছে না আসলে। সুতরাং সবার আগে সবাই সাবধান হন, ভালো মতন চলুন, তাহলে সুস্থ থাকতে পারবেন। ডক্টর তারেক আলম, যেটি আইভারমেকটিনের কথা ছিল, আপনারা ওয়েট দিয়ে বলছেন যে 80 কেজির নিচে ওয়েট হলে এত, 80 কেজির উপর হলে, এর কি অন্যান্য মানে নারী পুরুষ বা বয়স ভেদে কোনো পার্থক্য আছে? বা কোন বয়সের ছেলেমেয়েরা খেতে পারবে, কারা পাবে না, কোন বয়সের পুরুষ নারীরা খেতে পারবে, পারবে না, বা কারা খাবে কারা খাবে না, এরকম কোন পরামর্শ আছে আপনাদের দিক থেকে? সেটা আছে। 5 বছরের নিচে কেউ খাবে না, 5-এর নিচে, 5-এর নিচে, 5-এর নিচে। আর 5-এর উপরে সবার ডোজ কি একই রকম? না, ডোজ আলাদা। এর ডোজ হচ্ছে যে 0.2 মিলিগ্রাম পার কেজি, প্রতি কেজিতে 0.2 মিলিগ্রাম। তখন যদি 70 কেজি হয় তাহলে 14 মিলিগ্রাম হয়, কিন্তু আমরা যেহেতু ট্যাবলেট গুলো 6 মিলিগ্রামের ট্যাবলেট, সেজন্য আমরা 12 মিলিগ্রাম হিসেবে ধরি আর কি। মানে কেজি দিয়ে 0.2 কে গুণ করতে হয়, কিন্তু 5 বছরের উপরে হতে হবে। আর প্রেগনেন্ট মহিলারা খাবেন না, আর যারা বাচ্চাদের স্তন্যদান করছেন তারাও খাবেন না। একটু আপনি আমাদেরকে বলেন, এই যে নানান স্ট্রেইন বা নানান ভ্যারিয়েন্ট এখন যে আছে, তাতে করে এটি কি আরো কোনো প্রেডিক্ট করা সম্ভব হচ্ছে যে আসলে আরো পরিস্থিতি কোন দিকে যাবে, এবং সেখানে আদৌ আবার শেষ পর্যন্ত আইভারমেকটিনও কাজ করবে কিনা, ভ্যাকসিনও কাজ করবে কিনা, বা এখন মানে এই গতিবিধির সঙ্গে তাল মিলিয়ে আসলে চিকিৎসা ব্যবস্থা চলছে কিনা? ভ্যাকসিন তো আসলে আমরা তৈরি করেছি প্রথম স্ট্রেন গুলোর এগেইনস্টে, নতুন স্ট্রেন গুলোর এগেইনস্টে আবার নতুন ভ্যাকসিন তৈরি করার কাজে ওরা নেমেছে, ফাইজারও কাজ করছে, অ্যাস্ট্রাজেনেকাও কাজ করছে। তো হয়তো নতুন স্ট্রেনের এগেইনস্টে ভ্যাকসিন চলে আসবে, অথবা আমাদেরকে হয়তো 1 বছর পর পর প্রত্যেকটা নতুন স্ট্রেনের জন্য আবার নতুন করে ভ্যাকসিন নিতে হবে। কিছু একটা এরকম হবে, যেমন ইনফ্লুয়েঞ্জার জন্য আমরা প্রত্যেক বছর স্ট্রেন চেঞ্জ হয়, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রত্যেক বছর আমরা নেই। আর আইভারমেকটিনের এগেইনস্টে আইভারমেকটিন কাজ করবে না এরকম চান্স 1 in a trillion। রিসেন্ট একটা স্টাডি হয়েছিল, মিলিয়ন বিলিয়নের পরে ট্রিলিয়ন, 1 in a trillion চান্স যে আইভারমেকটিন কাজ করবে না এই ভাইরাসের এগেইনস্টে। সুতরাং আপাতত আইভারমেকটিনের এগেইনস্টে রেজিস্ট্যান্স আমরা আশা করছি না এই মুহূর্তে। আর এছাড়া যে নতুন ওষুধের নাম শুনলেন, মলুপ্রিনাভির, অন্য ওষুধ, দামি ওষুধ, এগুলো চলে আসবে। দিস মেডিসিনস উইল কাম, যেহেতু এগুলোর পিছনে অনেক টাকা খরচ করা হয়েছে। সুতরাং হয়তো বিশ্ববাসী অন্ধকারে থাকতে হবে না, ওষুধ আসবে, নতুন আইভারমেকটিন থাকবে, নতুন ওষুধও আসবে। আর রেমডেসিভিরের ব্যাপারে যে কথাটা আমরা দুরান ভাই বলছিলেন, রেমডেসিভির আসলে আমেরিকাতেও প্রথম 3 দিনের মধ্যে দিতে বলে, প্রথম 3-4 দিনের মধ্যে। যে কোনো অ্যান্টিভাইরালই প্রথম 3-4 দিনের মধ্যে দিতে হয়, আইভারমেকটিনের বেলাও তাই। আপনি নতুন ওষুধ যে আসবে অ্যান্টিভাইরাল, ফার্স্ট 3 days, হার্পিসের যে ওষুধ অ্যাসাইক্লোভির, সেটাও প্রথম 3-4 দিনে দিলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। পরে দিয়ে আসলে লাভ হয় না ওষুধগুলো। সুতরাং যেহেতু রেমডেসিভির বা অন্যান্য ওষুধগুলো ইন্ট্রাভেনাস, সেই ওষুধগুলো আসলে আমরা হাসপাতাল ছাড়া দিতে পারি না। বাসায় যদি দিতে হয় আমাদেরকে ওই আইভারমেকটিন বা ফেভিপিরাভির বা নতুন যদি কোনো ওষুধ আসে তাহলে সেটা আমরা ওরালে দিতে পারবো। আর রেজিস্ট্যান্স যদি হয় তখন হয়তো নতুন ওষুধ আমরা বার করবো, ইনশাআল্লাহ। আমাদের সমস্যা হওয়ার কথা না। এমনিতে এর বাইরে রোগীদের জন্য, বিশেষ করে যারা কোভিডে আক্রান্ত মনে হচ্ছেন, তাদের জন্য আপনাদের পরামর্শ কি? মানে একটি তো আমরা জানি যে হসপিটালের সংকট আছে, নানান কিছু আছে, সেই ক্ষেত্রে পরামর্শ কি দেন? একটা তো আমরা ড্রাগস এর ক্ষেত্রে শুনলামই যে আইভারমেকটিনের পরামর্শ আছে, এর বাইরে আর কি ধরনের পরামর্শ? কোভিড আক্রান্ত মনে হচ্ছে, ধরেন যদি মনে হচ্ছে, তাহলে তাদেরকে বলে আইসোলেট হতে, সবার আগে আইসোলেশনে যাওয়া সবচেয়ে জরুরি। এবং যদি সম্ভব হয় 3য় অথবা 4র্থ দিনে তারা যেন কোভিড টেস্টটা করেন, এইটাই আমাদের উপদেশ। আর এছাড়া আমরা তাদেরকে বলি ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক, এই সমস্ত ট্যাবলেট বা সাপ্লিমেন্ট গুলো বাসায় খেতে। আর যদি জ্বর আসে প্যারাসিটামল খাবে আপাতত। কিন্তু তাদেরকে আমরা সবাই উপদেশ দিই যে টেস্ট করে ফেলতে, RT-PCR ফর কোভিড, এটা খুব জরুরি। আর এমনিতে অন্যান্য খাবার দাবারের ক্ষেত্রে কোনো পরামর্শ আছেন মানে আপনাদের? খাবার দাবারের ব্যাপারে হাই প্রোটিন ডায়েট রোগীদেরকে আমরা
বলি অ্যাটলিস্ট 2টো ডিম, পারলে 3টে ডিম খেতে, এবং রেড মিট ইজ হেল্পফুল, চর্বি ছাড়া খাবে আর কি, গরু বা খাসির মাংস অ্যাটলিস্ট 2-3 টুকরা ডেইলি, দ্যাট রিয়েলি হেল্পস, রুগীর এনার্জি লেভেল ভালো রাখে, ইমিউনিটি বাড়ায়। ফর দ্য টাইম বিং ওই 2-3 সপ্তাহের জন্য খাবে খালি, তারপরে আবার খাবে না, পরে আবার আগের লেভেলে। সেটা কি কোভিড হয়ে গেলে? কোভিড হলে বাট এই খাবারগুলো, এই যে প্রোটিনের কথা আপনি বলছেন, রেড মিটের কথা বলছেন, বা একাধিক ডিমের কথা বলছেন, এটি কি প্রিভেনশনে কোনোভাবে হেল্প করে? প্রিভেনশনে আমরা যেটুকু জানি সেটা ভিটামিন ডি হেল্পস, কারণ প্রোটিন যদি হেল্প করতো তাহলে তো আমাদের ঢাকা শহরে হতোই না, কারণ আমরা সবাই এখানে মাংস বেশি খাই, চিকেন খাই, বিফ খাই, কিন্তু প্রোটিন বোধহয় প্রিভেনশনে খুব সম্ভবত হেল্প করে না, ভিটামিন ডি হেল্প, সেটা আমরা জানি। আর যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ, সানলাইট এক্সারসাইজ, অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট ডেইলি একটু সানলাইট এক্সারসাইজ করলে দ্যাট মাইট বি অলসো হেল্পফুল টু প্রিভেন্ট কোভিড, বা কোভিডের সংক্রমণতা কমায় দিবে। মানে সেটা কি সানলাইট এক্সারসাইজ ছাড়া, বা যদি অন্য মানে সানলাইট ছাড়া এক্সারসাইজ হয়, সেটা কি কোনো সানলাইট হলে বেটার, বিকজ তাতে ভিটামিন ডিও তৈরি হবে শরীরে, মানে একসঙ্গে দুটো কাজ করবে। বাট সানলাইট ছাড়াও এক্সারসাইজ জরুরি। এক্সারসাইজ জরুরি, জি। এমনিতে কোনো খাবার দাবারের ক্ষেত্রে আপনারা বলেন কি যে এই ধরনের খাবার না খাওয়াই এখন এই কোভিড কালে ভালো, যদি কোভিড নাও হয়ে থাকে, আর হলে কোনো পরামর্শ দেন কিনা? খাবার না খাওয়াই ভালো আমরা এরকম কিছু না, এরকম কোনো খাবার আমরা না করি না সাধারণত, আনটিল আনলেস যদি কোনো খাবারে রুগীর অ্যালার্জি থাকে, ধরুন শ্বাসকষ্টের রুগী, তার ডিমে অ্যালার্জি আছে, চিংড়ি মাছে অ্যালার্জি, তাদেরকে আমরা ওগুলো না করি আসলে, যে আমরা খেয়ে নিই, অ্যালার্জি থাকে। কিন্তু অ্যালার্জি সমস্যা না থাকে, শ্বাসকষ্টের রুগী, শ্বাসকষ্ট হচ্ছে কোভিড হয়ে, তাদের আমরা এমনি কোনো বড় ধরনের নিষেধাজ্ঞা নাই, আনটিল আনলেস পেশেন্টের যদি কিডনি প্রবলেম থাকে, লিভার প্রবলেম থাকে, তাহলে সেগুলো তাকে মেনে চলতে হবে সেই অনুযায়ী। আরেকটি প্রশ্ন, যে এই যে যাদের কোভিড হচ্ছে, ধরেন যে তাদের আরো অন্যান্য রোগ ব্যাধি আছে, মানে অনেক সময় অনেকের তো 3-4-5টা রোগও থাকে এবং খুব জটিল রোগও থাকে, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা, চিকিৎসা করেন? সেক্ষেত্রে তাদের মানে কোভিড যদি পজিটিভ থাকে, তাদের যদি এখন টাইফয়েড হয়, তাহলে টাইফয়েড চিকিৎসা করতে হবে। যদি তার হার্টের সমস্যা থাকে, হার্টের সমস্যা, হার্ট ফেলিয়ার হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে তাকে মাস্ক পরে, ডাক্তার মাস্ক পরে, পিপি পরে তার বাকি চিকিৎসা করে, এইভাবে চিকিৎসা। ধরেন যে অনেকের ডায়াবেটিসের প্রবলেম আছে, অনেকে কিডনির প্রবলেম আছে, কিন্তু কোভিড কালে তো আমরা জানি যে চিকিৎসকরা সবাই, তাদেরও সুরক্ষার দরকার আছে, সবাই খুব একটা চিকিৎসা দিতে চান না, বা অনেকে চেম্বার করেন না, অনেকে হয়তো অনলাইনে করছেন, অনেকে হয়তো টেলি প্রেসক্রিপশন বা টেলিমেডিসিন দিচ্ছেন, অনেকে হসপিটালও যাচ্ছেন না। সো নানা রকম দিক আছে, সেক্ষেত্রে কি করার একজন রোগীর ক্ষেত্রে? মানে আমি জানি প্রফেসর জোনায়েদ শফিক হয়তো এরপরে যখন বলবেন তখন তিনি বলবেন যে তার হসপিটালে যিনি গিয়ে কোভিড ইউনিটে ভর্তি হলেন, কোভিডের জন্য তারা একটা টিম তৈরি করেছেন, তারা সার্ভিসটা দিচ্ছেন, কিন্তু একজন রোগীর যখন আরো অন্যান্য জটিলতা থাকে, এবং আমি শিওর আমি যে হয়তো অধিকাংশ হসপিটালে সব রকমের চিকিৎসা দেওয়ার জন্য এখন চিকিৎসক, বিশেষ করে গত বছরের প্রথম দিকে তো পাওয়া যায়নি, এটি আমি মোটামুটি নিশ্চিত, এখন হয়তো মানসিকতায় পরিবর্তন ঘটে থাকতে পারে। সেক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি, মানে সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হয়? আমি কি বলি, আচ্ছা ঠিক আছে, তারেক বলুন। আপনি শেষ করে দেন না, আমি প্রফেসর জোনায়েদ শফিকের কাছে যাব। প্রফেসর তারেক, আমি যেমন আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজে আমাদের কোভিড ডেজিগনেটেড হসপিটাল ছিল না, কিন্তু আমরা সেই সময় আমরা কোভিডের চিকিৎসা করেছি। আমাদের 8টা কেবিন ছিল, আমরা সেখানে রোগী ভর্তি করেছি, রোগীর চিকিৎসা করেছি, রোগীরা ভালোভাবে বাসায় গেছে। যদি আইসিইউ লাগলে তাদেরকে আমরা পাঠিয়ে দিত, তাও খুব সামান্য সংখ্যক রোগীকে আমাদের পাঠাতে হয়েছে। অন্যান্য ডিপার্টমেন্টের সার্জারি, গাইনি, তারা কোভিড সমস্যার সময় যদি তাদের কোনো সমস্যা হতো, তারা কিন্তু সবসময় পরামর্শ দিয়েছেন। তারা অ্যাটলিস্ট রোগীর কাছে, রোগীকে না ধরে দেখলেও অ্যাটলিস্ট রোগীর কেবিনের কাছে এসে রোগী দেখেছেন, পিপি পরে, তারা শিল্ড পরে, গগলস পরে তারা রোগী দেখেছেন এবং সব ধরনের চিকিৎসার ব্যবস্থা তখন করেছেন। এবং এখনো আমাদের হাসপাতালে, তো এখন আমরা কোভিড ডেজিগনেটেড নই, এখন আমাদের হাসপাতালে আমরা যারা আসে তাদের সবাইকে বাংলাদেশ মেডিকেল অ্যাটলিস্ট আমরা সব ধরনের চিকিৎসা, কিডনি থেকে ডায়ালিসিস থেকে শুরু করে আমাদের সিসিইউ, আইসিইউ সবকিছুই চালু আছে। যদি কোভিড পজিটিভ কেউ হয় তাকে তখন আমরা আলাদা করে দিই বা অন্য জায়গায় পাঠাই দিই যদি আমরা রাখতে না পারি, আদারওয়াইজ চিকিৎসা সবকিছুই চলছে। ওকে, প্রফেসর জোনায়েদ শফিক। সাধারণত যেটা হয়, যারা কোভিড ইউনিটে ঢুকে, ওখানে আমাদের যে ডাক্তার আছে, বিশেষ করে আমার হাসপাতালে ম্যাক্সিমামই পোস্ট গ্রাজুয়েট করা, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সিসিএম বলে আর কি। এরা মোটামুটি এক্সপার্ট। যখন অন্য কোনো রোগ থাকে, ধরেন প্রেশারের, ডায়াবেটিস অথবা অন্য কিছু, থাইরয়েড, এইগুলি থাকে, তখন কনসালটেন্টের সাথে ওরা ভিডিও কলের মাধ্যমে
কথা বলে নিয়ে ট্রিটমেন্টটা শিডিউলটা করে দেয়, সুতরাং খুব একটা বেশি প্রবলেম হয় না। আর যাদের প্রয়োজন হয় আরো বেশি সার্জারির ক্ষেত্রে তখন একটু মুশকিল হয়, যে সার্জারির ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা হেপা ফিল্টার করা ওটি আছে, ওইখানে আমরা সার্জারি করতে পারি, তখন ওই পিপিএ পরে কেয়ারফুল হয়ে তখন ওনারা অপারেশন করে দেয় যাদের যেখানে অপারেশন প্রয়োজন। কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন অসুবিধা হচ্ছে না, কারণ তারা ভিডিও কলের মাধ্যমে সিনিয়র ডাক্তারদের সাথে কনসাল্ট করে দিচ্ছে। আর মিড লেভেলের ডক্টররা কিন্তু পিপিএ করে এখন ঢুকছে। গত বছরও যেমন একটু অনেকে ছিল না, কোভিডের সময় অনেকে হয়তো চেম্বার করেনি, বন্ধ করে দিচ্ছে, এবার কিন্তু হয় না। একটু সিনিয়র ডাক্তার, আমার মতো সিনিয়র ডাক্তাররা হয়তো টেলিমেডিসিন করছে অথবা মানে বাসায় নিজের সুরক্ষার জন্য করে যাচ্ছে। আর আপনি ভালো করে জানেন যে গত বছর আমি ইউসিবি ব্যাংক এবং জাপান ফ্রেন্ডশিপ হসপিটাল ফ্রি অনলাইন চিকিৎসা সেবা চালু করেছিল রোগীদের জন্য। এই বছরও চালু করবে এটা ফ্রি অনলাইন। আমরা শুধু অবস্থাটা দেখছি যে এই লকডাউনটা বাড়ে কিনা, যদি বাড়ে তাহলে ফ্রি অনলাইন চিকিৎসা সেবা ব্যবস্থা। আর আপনার অনুষ্ঠানের মধ্যে আমার একটা বলতে চাই, আরেকটা, যেহেতু সরকার বলছে 50% স্টাফ কাজ করবে, লকডাউন এখানে চালু হয়ে গেছে, বাকি 50% বাসায় থাকবে, একদিন আরেকদিন হয়তো কাজ করবে, এভাবে চলছে, ব্যাংকেও এইভাবে চলছে। এই যে যখন আপনি বাসায় থাকবেন, আমার সাজেশন হবে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আপনি একটু রোদ দেন। ন্যাচারাল রোদে যে ভিটামিন ডিটা হবে সেটা আপনি যতই 40,000 ভিটামিন ডি খান, এটা উঠতে সময় লাগবে। ন্যাচারালটা যদি দেয়, যেটা তারেক বললো যে রোহিঙ্গাদের কেন কম হয়েছে, ওরা ঘুরছিল ফিরছিল, রোদ পাচ্ছিল, এটা নিলে কিন্তু আপনার ন্যাচারাল ইমিউনিটি পারবে। আর ন্যাচারাল ইমিউনিটির জন্য আপনি ফলমূল একটু বেশি করে খান, কমলার রস খান, পেয়ারা খান, জাম্বুর এখন পাওয়া যায় না, যেটাই পান আপনি এখন ওগুলি খান, তরমুজ আসছে তরমুজ খান, এই ফলমূলগুলো একটু রস খান, ওগুলি খান, তাহলে এত ন্যাচারাল ইমিউনিটি বাড়বে। এবং দুধ খান, ডিম খান, এইগুলিতে আপনার ন্যাচারাল ইমিউনিটি বাড়ে, যাতে রোগটা যাতে আপনাকে অ্যাটাক না করতে পারে। আর আমি আবারও আপনার মাধ্যমে বলছি যে আমাদের হাই ফ্লো মেশিন এক সময় শর্ট পড়ে যাবে। হাই ফ্লো মেশিন যেন বাংলাদেশে তৈরি করার ব্যবস্থা করা যায়, এই জন্য সরকার যেন সচেষ্ট হয়, আইদার প্রাইভেট সেক্টরের মাধ্যমে অথবা আর্মির বাংলাদেশ মেডিল কি বলে টুলস ফ্যাক্টরি আছে, অথবা বুয়েটের মাধ্যমে এটা তৈরি করে দিলে তাহলে মোটামুটি প্রাইভেট সেক্টরেও যেরকম সেভ করা যাবে, অন্য খানেও সেরকম সেভ করা যাবে, অনেকদের সেভ করা যাবে। এটা এই জিনিসটা যদি করে। আর চিকিৎসায় মোটামুটি যেন ওষুধের সাপ্লাইটা ঠিক থাকে, মাঝখানে এক্সারমা ওষুধ এটা বাইরে থেকে আসে, একটু শর্ট পড়ে গেছিল, এটার সাপ্লাইটা যেন একটু রেগুলার থাকে, কারণ এটা একটু যদি আমাদের লাঞ্চটা খারাপ হয়ে যায় তখন এই ওষুধটা লাগে। আসলে এমডিভিসি আমরা নিজেরাই তৈরি করছি, অন্য ওষুধগুলি এখন আমরা তৈরি করতে পারছি না। এই ওষুধগুলি সাপ্লাইটা যদি এনশিওর করে, ডাক্তার আমাদের ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমাদের শুধু ওষুধের সাপ্লাই এবং এই হাই ফ্লোর সাপ্লাই যদি ঠিক করে, এবং রুগীরা যদি একটু সচেতন হয়ে যাদের বাসায় থাকা দরকার ওরা যদি বাসায় ট্রিটমেন্ট করে, আর যাদের হসপিটালে যাওয়া দরকার হসপিটালে ট্রিটমেন্ট করলে, তাহলে আমাদের প্রবলেমটা কম হবে। আমার মনে হয় হসপিটালে প্রেশার পড়বে না, এই নিয়ে কোনো অসুবিধা হবে না। সরকারি হসপিটালও কভার করতে পারবে, প্রাইভেটও পারবে। এরকম কি হয় যে কোনো রোগী হসপিটালে গেল, আপনারা হসপিটাল থেকে ফেরত পাঠান যে আপনার কোভিড হয়েছে কিন্তু আপনি বাসায় থাকেন, আপনার হসপিটালে থাকার দরকার নেই, এরকমটা কি হয়? নাকি সিট খালি থাকতে যিনি চাচ্ছেন তিনি পেয়ে যাচ্ছেন? আমরা জানি পায় না, রোগীরা আসলে পায় না, যার পাওয়া উচিত সেও পায় না। আবার অনেক ক্ষেত্রে হয়তো নানান প্রভাব খাটিয়ে অনেক সময় হয়তো ম্যানেজ করা যায়। তো সব মিলিয়ে আসলে কি হয়, আপনারা কি ফেরত পাঠান? আসলে এইবারে কোভিডটাই রোগীরা একটু বেশি ভয় পেয়ে গেছে, অল্প হলেও তারা এসে হসপিটালে ভর্তি হতে চায়। মনে করে যে বাসায় যদি আমি অক্সিজেন না পাই, আমার যে টাইমে অক্সিজেন লাগবে ওই টাইমে যদি না পাই, এই জন্য তারা, এটা তো বাস্তবতা যে আসলে অনেকে বাসায় অক্সিজেন সিলিন্ডার রাখবার পরামর্শ দিচ্ছেন, কিন্তু বাসায় তো আসলে অক্সিজেন ম্যানেজ করা, এটা ম্যানেজমেন্টটা আসলে প্রপার হয় না। অক্সিজেন জেনারেটরের মাধ্যমে পাবেন, যে জেনারেটর মেশিন এয়ার থেকে করে, ওটাতে আপনি কিছুটা অক্সিজেন পাবেন, সেটা হলো 95 এর আশেপাশে হলে আপনি নিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। যখন 90, 91, 92 চলে আসে, আসলে তখন আপনার হসপিটাল ছাড়া ভালো অক্সিজেন সাপ্লাই আপনি পাবেন না আসলে। কারণ হঠাৎ খারাপ হলে আপনার হাই ফ্লো লাগবে, হাই ফ্লো লাগলে আপনি বাসায় বসে দিতে পারবেন না, আর বাসার থেকে হসপিটাল আসতে একটা সময় লাগবে, এই সময়টা কিন্তু আপনার লাংস খারাপ হয়ে যেতে পারে। এই ভাইরাসটার খারাপ দিকটা হচ্ছে, মানে সকালে হয়তো আপনি ভালো আছেন কিন্তু হঠাৎ রাতে আপনার লাংসটা খারাপ হয়ে যাচ্ছে, সুতরাং এটাতে আপনি পারবেন, এটা কেউ বলতে পারবে না, ভয় পেয়ে যাচ্ছে, সেই সময়টা দেয় না। সো আপনি সামগ্রিকভাবে প্রফেসর জুনায়েদ শফি কিছু যদি বলেন আমাদেরকে, যে ট্রেন্ড আমরা এখন লক্ষ্য করছি, সেই ট্রেন্ডের বিবেচনায় বাংলাদেশে এখন হসপিটালগুলোতে যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটি কতটা যথেষ্ট, আদৌ যথেষ্ট কি না, বা সেক্ষেত্রে যথেষ্ট না হলে কি করণীয়, ইমিডিয়েটলি কি করা উচিত? কারণ মনে হচ্ছে যে এটি হয়তো পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, বিশ্বব্যাপী যে ট্রেন্ড আমরা দেখছি তাতে করে মনে হচ্ছে। ইমিডিয়েটলি কি করা উচিত বলে মনে করেন? ইমিডিয়েটলি দরকার যেটা হলো, সরকারি হাসপাতালগুলিতে যেগুলিতে অক্সিজেনের পাইপলাইন নাই, অক্সিজেনের পাইপলাইন বসিয়ে যেখানে যেগুলি যতটুকু সম্ভব বেড অক্সিজেন দিয়ে তার ব্যবস্থা করা, 1 নম্বর। আর 2 নম্বর হলো হাই ফ্লোর ব্যবস্থা করা। এই দুইটা জিনিস, মোটামুটি হাই ফ্লো মেশিনটা যদি একটু ব্যবস্থা করা যায়, কারণ
একটা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের কনসালটেন্ট মোটামুটি 15-20টা অথবা 30টা রোগীও কভার করতে পারবে। হেল্পিং হ্যান্ড নর্মাল নার্সরা যদি থাকে, যাদের অক্সিজেন শুধু লাগে, যাদের সিভিয়ার হাই ফ্লো না লাগে, সেই ট্রিটমেন্টটা কিন্তু অনেকেই দিতে পারবে, এটা কোনো খুব একটা বেশি অসুবিধা হবে না। কিন্তু অক্সিজেন এখানে নাম্বার 1 সাপোর্ট হলো অক্সিজেন। সুতরাং সরকারের উচিত হবে যে প্রাইভেট সেক্টরের সব জায়গায় যেন অক্সিজেন পাইপলাইন ঠিক মতন যাতে পায় এটা, এবং গভর্নমেন্ট সেক্টরের যতগুলি হসপিটাল আছে, যতগুলি বেড আছে, এখানে যেন পাইপলাইন ব্যবস্থা করে, পাশাপাশি হাই ফ্লো মেশিনটার জন্য ব্যবস্থা করে। তাইলে আমার মনে হয় যে ট্রিটমেন্টটা মোটামুটি পাবে, কারণ এবারের ভাইরাসটা একটু ভিরুলেন্ট বেশি। এমনিতে হসপিটালের সিট কেবিন বাড়ানোর এগুলোর ক্ষেত্রে বা ফিল্ড হসপিটাল যেগুলো আমরা শুনেছিলাম কোথাও কোথাও, সেগুলোর কোনো প্রয়োজনীয়তা? শুনেন, ফিল্ড হসপিটালেও তো আপনাকে তৈরি করতে হলে সময় লাগবে, 15 দিন 1 মাস লাগবে। আমি দেখলাম যে ঢাকা সিটি, নর্থ সিটি কর্পোরেশন এটা করছে এই মাসের শেষের দিকে তৈরি হবে, এগুলো তো সময় লাগে। আপনার প্রেজেন্টলি যদি কোনো বেড থাকে, যে বেডগুলোতে অক্সিজেন সাপ্লাই নেই হসপিটালের মধ্যে, অনেক জায়গায় থাকে না, অনেক সরকারি হাসপাতালও সব জায়গায় কিন্তু অক্সিজেন পাইপলাইন, ওইটা যদি খুব তাড়াতাড়ি পাইপলাইনের ব্যবস্থা করে দিতে পারে। বাংলাদেশে 5-6টা কোম্পানি আছে, এরা খুবই এক্সপার্ট, গত বছরের পর শিক্ষার পর ওরা বুঝে ফেলছে যে কিভাবে করতে হবে। ওরা যদি তাড়াতাড়ি সরকার একটু পাইপলাইনটা তৈরি করবে, বিশেষ করে শহরে। আমি বলবো গ্রামে গঞ্জে কিন্তু উপজেলায় অতটুকু শহর যাচ্ছে না। ঢাকা বলেন, চিরাং বলেন, নারায়ণগঞ্জ বলেন, নরসিংদী বলেন, খুলনা বলেন, এইসব শহরের হসপিটালগুলি, সরকারি হসপিটাল অথবা সরকারি আধা সরকারি হসপিটালকে যদি সরকার একটু অক্সিজেন সাপোর্ট দেওয়ার সিস্টেম করে ফেলে এবং হাই ফ্লোর যদি ব্যবস্থা করে ফেলে, তাহলে আমার মনে হয় রোগীরা মোটামুটি সেবা পাবে। এবং মৃত্যুর হার এখন যেহেতু 50-এর ঘরে ঘুরছে, আমার মনে হয় এটা 30-এর ঘরের নিচে নেমে চলে আসবে যদি এই ইয়েটা। গত বছরের মতন অবস্থা হবে না, এতটুকু বলা যায়। যদি এই দুইটা জিনিস মানে এনশিওর করা যায়, অক্সিজেন সাপ্লাই এন্ড হাই ফ্লো মেশিন, এই দুটো যদি এনশিওর করা যায়। প্রফেসর তারেক আলম, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। পুরো আলোচনাটাকে যদি সামারাইজ করতে আমি বলি আপনাকে, ডক্টরদের জন্য, রোগীদের জন্য, হসপিটাল মালিকদের জন্য, সরকারের জন্য, সাধারণভাবে নাগরিকদের জন্য যারা কোভিড থেকে এখনো দূরে আছেন, আপনি আপনার পরামর্শ বা ফাইনাল টেক কি হবে? ধন্যবাদ। ফাইনাল কথা হচ্ছে আসলে একটু সচেতন হইতে হবে। 1 নম্বর, মাস্ক এখনো খোলা যাবে না। মাস্ক হয়তো যখন ঘোষণা দিবে সরকার তখন খোলা যাবে। মাস্কটা নাকের নিচে না রেখে নাকের উপরে রাখতে হবে, যেটা জরুরি। আমরা মাস্ক পরে লোক দেখানো মাস্ক পরবো না। আর এটা মাস্ক উঠাও বা মাস্ক আপ নামে, যেটা অনেকের মাস্ক তো থুতনিতে থাকে, নাক মুখ দুটাই নিচে থাকে আর কি, মাস্কটা জরুরি। তারপর অ্যাটলিস্ট স্যানিটাইজার দিয়ে যে হাত মোছা বা হাত ধোয়ার ব্যাপারটা ছিল, সেটা আপনি যেটা বলছিলেন প্রথমে, সেটা আবার শুরু করতে হবে ভালো করে, সেটা মনে রাখতে হবে। আর এই মানে আমাদের যে লকডাউন বা কারফিউর মধ্যে যাতে না যেতে হয়, সেজন্য যদি নিজেরা একটু মানে নিজেদের দূরত্ব মেনটেন করি, নিজেরা একটু সচেতন হই, সব কাজের মধ্যে ভিড় না করি, একজন আরেকজনের ঘাড়ের উপর না উঠি, সেটা খেয়াল রাখি। সরকারের পক্ষ থেকে আসলে জুনাদ ভাই রাইট যে আমাদের আসলে আরো কিছু মানে মেনলি তো অক্সিজেনের জন্য রোগী মারা যায়, অক্সিজেনের ব্যবস্থাটা করে দেওয়াটা খুব জরুরি। যেখানে যেখানে সম্ভব সেখানে সরকার অক্সিজেন ট্যাঙ্ক বা লিকুইড অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করে দেয়। সব জায়গায় সম্ভব না করা। আর সিলিন্ডারও বাংলাদেশে এত নাই যে যেমন নতুন নতুন হাসপাতাল করি, কোম্পানিগুলোরও একটু স্বল্পতা আছে, ওরা পারছে না সব জায়গায় সিলিন্ডার সাপ্লাই দিতে। অক্সিজেন প্ল্যান্ট বোধহয় একটু জরুরি হবে। এছাড়া যদি সবাই অক্সিজেন কনসেন্ট্রেটরের দিকে মনোযোগ দেয়, কিছু কিছু অক্সিজেন কনসেন্ট্রেটর কিছু কিছু রোগীকে হেল্প করার জন্য যথেষ্ট। আর একটু সাপ্লিমেন্ট গুলা খাওয়া, স্পেশালি ভিটামিন ডি টার ব্যাপারে সচেতন হওয়া। অ্যাটলিস্ট রোদের মধ্যে প্রতিদিন অ্যাটলিস্ট 25 মিনিট যদি একটা রোদ লাগে, আমরা যদি রোদ রমজান চলে আসছে, ডিফিকাল্ট হবে রোদের মধ্যে যাওয়া এই সময়টা। আর একটা ঈদে তো আমরা কেনাকাটা করি নাই, এই ঈদেও যদি অনলাইনে করি, আর যদি দোকানে ভিড় না বাড়াই, যেটা জুনাদ ভাই প্রথমে বলছেন, অনলাইনে যদি আমরা সবকিছু করি, তাহলে হয়তো কিছুটা সংক্রমণ কমবে। আর এখন আপাতত মানে ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার এই চিন্তা ভাবনা গুলো আপাতত বাদ দিই। হোটেল রেস্টুরেন্টে খাওয়ার নয়, আগে যেরকম খাচ্ছিল সবাই 1 বছর ধরে ফুড পান্ডার মাধ্যমে খাওয়া দাওয়া করুন, সবাই একসঙ্গে বসে হচ্ছে করে না খাওয়াটাই জরুরি। আরেকটা বছর একটু কষ্ট করলে, আর টিকাটা যদি অ্যাটলিস্ট 50% লোকের দেওয়া হয়ে যায়, সরকার যদি নিয়ে আসে চাইনিজ বা রাশিয়ান টিকা দুটো, ইন্ডিয়ান টিকার পাশাপাশি যদি চলে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে, তাহলে হয়তো আমরা অনেকটুকুই কভার করে ফেলতে পারবো মোটামুটি ইনশাল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা যদি সবসময় নিজের কথা ভাবি, তাহলে আসলে আমরা আগাতে পারবো না। সত্যি কথা, আমাদেরকে অন্যদের কথা ভাবতে হবে যে আমার জন্য আমি ওষুধটা ঘরে নিয়ে আসলাম কিনা, আমি ওষুধটা আমার কলিগদের ছড়াই দিলাম কিনা, এইটুকু সচেতন হতে হবে। কারণ একজন মানুষ যদি একটু সিমটম ফিল করে, একটু কাশি হচ্ছে, একটু জ্বর জ্বর ভাব হচ্ছে, সে যদি প্রথমে নিজেকে আইসোলেট করে,
তাহলে তার থেকে অ্যাটলিস্ট আরো 10 জন বা 15 জন যা ছড়াতো সেটা ছড়ানোটা বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা খুব জরুরি। আমার জ্বর কাশি আছে জেনেও আমি ব্যাংকে গেলাম, আমি কাজে গেলাম, আমি সবার সঙ্গে বসে মাস্ক খুলে চা খেলাম। এই জিনিসগুলো আসলে আমাদের খুব জরুরি। আর সবাই মনে করে যে কেউ যদি এরকম করছে সে ফাঁকি দেওয়ার জন্য এরকম করছে। আসলে এই ফাঁকি দেওয়ার যে মানসিকতা সেটা তো আমাদের এখন আর না থাকলেও চলবে। কিন্তু ইফ ইউ ফিল রিয়েলি ব্যাড, ইফ ইউ হ্যাভ অ্যাটলিস্ট ডক্টরের সঙ্গে কথা বলেন, ডাক্তারের সঙ্গে ওষুধ খান, আর নিজেকে আইসোলেট করেন, তাইলে হয়তো আমরা নিজেরা পারবো, অনেক কিছু আর লাগবে না ইনশাল্লাহ। এমনি জাস্ট এক লাইনে যদি আপনি আমাকে বলেন যে আপনার কি মতামত যে আক্রান্তের পার্সেন্টেজ কত নিচে হলে আপনি মনে করবেন যে আমরা মোটামুটি একটা সেফ জোনে চলে এসেছি এবং স্বাভাবিক জীবনে আসলে আমরা চলে যেতে পারি? আমাদের তো 2% এর নিচেই চলে গিয়েছিল, এখন আমরা 10% উপরে চলছি ঢাকা শহরে। তো আমরা যদি আবারও 2% নিচে চলে যাই তাহলে হয়তো আমরা বুঝবো যে আমরা আবার কন্ট্রোল করে ফেলতেছি। অ্যাটলিস্ট এখন আমি চাই বা আমি আশা করি যে আগামী 1 মাসের মধ্যে আমাদের 5% এর নিচে ইনফেকশন রেটটা কমে আসুক। প্রফেসর জুনায়েদ শফিক, খুব ছোট্ট করে। আমি শুধু আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটাই বলতে চাই যে রোগীরা একটু সাবধান থাকবে, মানে মানুষরা যদি সাবধান থাকেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন, 5%-এর নিচে এই রেটটা আনতে হলে আসলে আমাদের মনে লকডাউনটা একটু বাড়াতে হবে, একটু আমার মনে কারফিউ জাতীয় জিনিস যেটাই হোক একটু করা করতে হবে। মানে ঢাকায় লোক ঢুকতে পারবে না, আগের বারের মতন ঢাকার বাইরে যেতে পারবে না, কোন একটা সিস্টেম করতে পারে। ঢাকাটাকে যদি মোটামুটি অথবা চট্টগ্রামটাকে অথবা খুলনা বরিশালকে যদি একটু লোকালি কন্ট্রোল করা যায়, আমার মনে হয় তাহলে রোগটা কিন্তু কন্ট্রোল করা যাবে, এই জিনিসটা যদি ঠিক মতন করা যায়। আর হচ্ছে যে রোগীরা যেন একটু ভিটামিন ডি জাতীয় সাপ্লিমেন্ট অথবা ভিটামিন ডি রোদ যেন সকাল 11টা থেকে 1টা পর্যন্ত রোদ নেয়, এই জিনিসটা যেটা হসপিটালে একটু কম ভিড় করে। আমি আবার বলছি, আপনি বাসায় চেষ্টা করেন যথাসম্ভব ট্রিটমেন্ট নিতে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর একটা যদি হেলথ প্রোটোকল করে দেয় যে এই পর্যন্ত হলে বাসায় এইভাবে ট্রিটমেন্ট নেবেন, আপনি এর ইয়েতে হলে আপনি হসপিটালে যাবেন। কারণ হসপিটালে খামাখায় এখন সিটও পাওয়া যাচ্ছে না, আর মানে অনেক সময় তো মোটামুটি ভালো রুগীও ঢুকে যাচ্ছে, মানে সিট পাওয়া গেল বাধ্য হয়তো আমাদের দিতে হচ্ছে, যেটা আপনি বললেন বিভিন্ন প্রেশারে রিকোয়েস্টে রুগী ভয় পেয়ে যায় এটার কারণে। তাহলে অনেক সময় এইসব কারণে কিন্তু সঠিক রুগীগুলি কিন্তু আসলে চিকিৎসা পাচ্ছে না, যার পাওয়া উচিত। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো, ডাক্তাররা কিন্তু বেসিক্যালি আপনাদের সহযোগী। ডাক্তাররা কিন্তু গত বছর থেকে এই বছর পর্যন্ত 130 জন আমরা মারা গেছি কোভিডে, এই কোভিড চিকিৎসা করতে গিয়ে। ডাক্তারদের উপর ওভার প্রেশার করবে না, ডাক্তারদের খামাকে দোষারোপ দিবেন না। ডাক্তাররা চেষ্টা করছে জান প্রাণ দিয়ে, আপনারা ভিতরে না ঢুকলে কেউ বুঝতে পারবেন না কিভাবে ইয়াং গ্রুপ, বিশেষ করে বিলো 40 এরা মিড লেভেলের কনসালটেন্ট গুলি, জুনিয়র কনসালটেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর মেডিকেল অফিসার চেষ্টা করছে ভালো মতন চিকিৎসা দিতে। সিনিয়র ডাক্তারও চেষ্টা করছে যত সম্ভব সুরক্ষা রেখে। এখন আমাদের রুগীদের উচিত হবে, রুগীর আমি বলবো না, সাধারণ জনগণের উচিত হবে যেটা এটা না ছড়ায়। আপনি মাস্ক পরেন, মাস্কের মধ্যে শুধু মুখ কাভার করেন, নাক কাভার করেন না, তাহলে লাভ কি হচ্ছে? কোনো তো লাভ হচ্ছে না। আপনার মুখও কভার করতে হবে, নাকও কভার করতে হবে, এবং অযথা বাসার বাইরে যাবেন না। যতটুকু কাজ না দরকার এই 1.5 মাস, এই এপ্রিল মাসটা এবং মে মাসটা একটু সবাই যদি আমরা একটু সাবধানে থাকি, আমার মনে হয় ইনফেকশন রেট 5%-এর নিচে চলে আসবে। সবাই ভালো থাকেন, এই যে দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক আলম এবং প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি নিয়ে। দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন হসপিটালের কর্ণধার কথা বলছিলেন। লকডাউন নিয়ে যে দুজনেই বলছেন যে লকডাউনের মেয়াদটা আসলে বাড়াতে হবে, এই 7 দিনের লকডাউনে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা যাবে না, এটি প্রফেসর জুনায়েদ শফিক বলছিলেন। প্রফেসর তারেক আলম বলছিলেন যে তিনি মনে করেন লকডাউন শব্দটাও আসলে এখন আমাদের জন্য, আমরা যতটাই বিশৃঙ্খল বা অসচেতন, যে আমাদের জন্য আসলে কারফিউটা প্রযোজ্য অনেক বেশি যদি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে চাই। দুজনেই চান যে 1-2 মাসের মধ্যে এটিকে 5%-এর নিচে নামিয়ে আনতে আক্রান্তের সংখ্যা। করণীয় কি অনেকগুলো কথা বলেছেন। সরকারের জন্য প্রধানত এই লকডাউনের পরামর্শ ছাড়াও অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা, দ্বিতীয়ত হচ্ছে মেডিসিনের সরবরাহ নিশ্চিত করবার উপরে জোর দিতে বলেছেন। সাধারণভাবে চিকিৎসকদের বিরক্ত করা থেকে নাগরিকদের সচেতন থাকতে বলেছেন। প্রয়োজন ছাড়া হসপিটালে না যাওয়াই ভালো। চিকিৎসা কোভিডের একটা বড় সিংহভাগ রোগীর চিকিৎসাই আসলে ঘরে বসে সম্ভব, সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ন্যাচারাল কিছু কোর্সের কথা বলেছেন, কোর্সেসের কথা, যেমন ওনারা বলছিলেন যে ভিটামিন ডি খুব প্রয়োজনীয়, আপনি সাপ্লিমেন্ট দিয়ে সেটা কভার করতে পারেন, কিন্তু ন্যাচারালটা হলে আপনি সূর্যের আলো যদি নিজের শরীরে 11টা থেকে 1টা পর্যন্ত নিতে পারেন, অন্তত হাফ অ্যান আওয়ারের জন্য প্রতিদিন, সেটি আপনার জন্য যথেষ্ট কার্যকর হবে। কোভিড হয়ে গেলে ওনারা যেটি বলছিলেন, খাবার দাবারের ক্ষেত্রে আপনি প্রোটিন খাবারের একটু বাড়িয়ে দিতে হবে অন্তত কোভিড থেকে মুক্ত হবার জন্য।
ডিম, রেড মিট এগুলো খাওয়া বাড়িয়ে দিতে হবে। কিন্তু দুজনে যে জায়গাটা সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটি হচ্ছে প্রিভেনশন, এবং প্রিভেনশনের জন্য মাস্ক পরার কোনো বিকল্প নেই, এবং ফ্যাশন হিসেবে মাস্ক পরা না মানে আপনি থুতনির নিচে রাখবেন বা মুখ ঢাকবেন, নাক খোলা রাখবেন, সেটি নয়। প্রথমত সেটি ভ্যাকসিন যত দ্রুত সম্ভব নেওয়ার ব্যবস্থা করা, অবশ্য ভ্যাকসিন সরবরাহের দায়িত্বটা সরকারের বা স্বাস্থ্য দপ্তরের উপরে বর্তায়। তৃতীয়ত হচ্ছে সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে। আপনার হাতকে নাক, মুখ, চোখের থেকে অনেক বেশি দূরত্ব রাখতে হবে, এবং এই কাজগুলো করা খুবই জরুরি। যতটা সম্ভব ঘরের ভেতরে থাকা, ঘরের বাইরে না যাওয়া। সামনে রমজান মাস, ওনারা বলছিলেন যে রমজান মাসে যেন অনেক রকমের অনুভূতি আমাদের কাজ করে। ঈদ সামনে, আনন্দের অনুভূতি, সংযমের মাস বটে, আমরা অনেক ক্ষেত্রে সংযম রাখি না, কিন্তু কোভিড হয়তো আমাদের সংযম চর্চা করার একটা সুযোগ দিয়েছে। কিন্তু ধর্মীয় কিছু আবেগ অনুভূতির ব্যাপার আছে, সেটাও যেন কোভিডের সময় আমরা ধর্মের মূল কথায় যাই এবং সেখানে ধর্মের দিক নির্দেশনা আছে ধর্মীয় গ্রন্থে, সেটি যেন আমরা মেনে চলি। অর্থাৎ নামাজটা বাসায় পড়া, তারাবির নামাজ যেটি গত বছরও সরকারি নির্দেশনা ছিল, সেটি মাথায় রাখা। দোকানপাটগুলো যতটা সম্ভব বন্ধ রাখা, এবং সেজন্য ওনারা পরামর্শ দিয়েছেন। অনেক দরিদ্র মানুষের তাতে সমস্যা হবে। অনেকে হয়তো বছরের এই সময়টায় তার আয় রোজগারের মূল সময়, অনেকে ইফতার বিক্রি করে সংসার যাপন করতেন বা পরিকল্পনা করেছেন। তাদের জন্য একটা বিশেষ প্রণোদনা যেন সরকার এই সময়টাতে নিশ্চিত করে। প্রণোদনা দুটো পক্ষের জন্য ওনারা চেয়েছেন। একটি হচ্ছে দরিদ্র মানুষদের জন্য, এই সময় যারা ক্ষতিগ্রস্ত হবেন, এই সময় যারা বছরের একটা সময় যারা ব্যবসা করতে পারতেন কিন্তু এখন করতে পারবেন না, তাদের জন্য। এবং দ্বিতীয় প্রণোদনা ওনারা চাচ্ছেন চিকিৎসা সেবার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য একটা প্রণোদনা। চিকিৎসা সেবার সঙ্গে যারা হসপিটাল ব্যবস্থাপনা, মালিকানা, চিকিৎসক, নার্সেস, টেকনিশিয়ানস, তাদের জন্য একটা প্রণোদনার বিশেষ ব্যবস্থা করা, সম্মানের কথা আলোচনার মধ্যে সে নিশ্চয়ই সরকার সেটি বিবেচনা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।